গুড। সবই ঠিকঠাক? একটু সাউন্ডটা চেক করে নিই। সাউন্ড হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। হ্যাঁ হ্যালো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে স্থির তরিতের 4 নাম্বার লেকচারে স্বাগতম। আমাদের 3টা ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এই 3টা ক্লাসে আমরা কুলম্বের সূত্রের যত রকমের ম্যাথ হওয়া সম্ভব সব কিছুই দেখে ফেলছি এক্সেপ্ট 2টা ম্যাথ, যেই 2টা ম্যাথ আজকে হোমওয়ার্ক দেওয়া ছিল, যেগুলো আজকে আমি করাই দিব। এবং এরপর হচ্ছে মাধ্যমের পরিবর্তন হইলে তার জন্য কুলম্বের বলে কিরকম পরিবর্তন আছে, মানে সহজ কথা মাধ্যমের ভেদনযোগ্যতার কুলম্বের বলে কি প্রভাব, সেটা নিয়ে পড়াশোনা করা লাগবে। এবং তড়িৎ ক্ষেত্র নিয়েও পড়াশোনা আমরা আজকের ক্লাসেই শুরু করব। সো যারা ক্লাসটায় জয়েন করছেন সবাইকে প্রথমত স্বাগতম। কয়েকটা জিনিস আমাকে একটু জানাই দিতে হবে। প্রথমত আপনি কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে, সব কিছু ঠিকঠাক তো? দ্বিতীয়ত এই যে ক্লাসে জয়েন করছেন, ক্লাসের সব ঠিকঠাক আছে কিনা, আপনি কি আমার সব কিছু এখানে ঠিকঠাক দেখতে পাচ্ছেন, আমার কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন, এটা একটু আমাকে জানাই দিতে হবে। তৃতীয়ত আপনার যদি মনে হয় ক্লাসটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। আপনি চাইলে আমাদের ডিফারেন্ট গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন, চাইলে আপনার নিজেদের যে গ্রুপগুলো আছে ফ্রেন্ডদের গ্রুপ সেখানে শেয়ার করতে পারেন, চাইলে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় শেয়ার করে ফেলতে পারেন। এছাড়াও যদি মনে হয় আপনার কোনো স্পেসিফিক বন্ধুর জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হইতে পারে, আপনি চাইলে তাকে কমেন্ট সেকশনে মেনশনও করে দিতে পারেন। ওকে, এগুলা করলেই হয়ে যাবে। এরপর আমরা ক্লাসটা শুরু করে দিব। সো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাই দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে we will start the class. Let's go বাচ্চারা, কি অবস্থা? ও মাই গড, নুব কে যেন যে কমেন্ট করছে নুব। একদম সঠিক, তুই মনে আমার চেহারাটা দেখে কমেন্টটা করলি না, চেহারার মধ্যে একটা নুব নুব ভাব আছে তাই না? একদম তীব্র সহমত ভাই, অল ক্লিয়ার দাদা, ঠিক আছে ভাইয়া আপনি নুব, এই যে আবার কমেন্ট করছে। থ্যাংকস ম্যান, আই হাইলি অ্যাপ্রিসিয়েট। এটা আমি জানি, এটা আমার মা ছোটবেলা থেকেই বলে। তোমার মধ্যে একটা মাতৃত্ব দেখতে পাইলাম আমি কমেন্টের মাধ্যমে। থ্যাংকস ম্যান, থ্যাংকস। সরি ম্যান বলাও যাচ্ছে না যেহেতু মাতৃত্ব দেখা গেছে, যাই হোক থ্যাংকস থ্যাংকস। হে ব্রো হোয়াটসঅ্যাপ, হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো না ভাইয়া, কি কঠিন একটা ম্যাথ দিলেন। আরে না না, এগুলা কোনো ব্যাপার না। জীবনে সহজ ম্যাথ কঠিন ম্যাথ এগুলো আসতেই থাকবে। নিজের জীবনকে ভালো রাখাটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। একটা কঠিন ম্যাথ যদি তোমার জীবনটাকে খারাপ করে দেয় তাহলে তো তুমি ব্যর্থ, ঠিক আছে? এরকম জাগতিক জিনিসপাতি নিয়ে কখনো কষ্টে থাকা যাবে না, কখনো মন খারাপ করা যাবে না। একটাই জীবন ভাই, জিলো আপনি জিন্দেগি। যাই হোক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। 25 ব্যাচকে ভুলে গেলেন দাদা? আমি কেমনে ভুলে গেলাম ভাই, কাউকেই ভুলি নাই, সবাইকেই মনে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু আগে গ্রুপে একটা ম্যাথ পোস্ট করলেন, কোন দিক থেকে ধরবো কোন দিক থেকে ছাড়বো কিছুই বুঝলাম না, সেটা বুঝাই দেওয়ার জন্যই তো আমি চলে আসছি, তাই না? করে দিব আজকে ম্যাথ, কোনো চিন্তা নাই। আমি ভালো আছি তোমাকে দেখে ভাইয়া, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, এইটা আসলে ক্লাসের উদ্দেশ্য না, ক্লাসের উদ্দেশ্য হচ্ছে পড়া সুন্দর লাগতেছে নাকি লাগতেছে না। সো পড়া সুন্দর লাগা লাগবে, তাহলে এই ক্লাস সার্থক। লেটস গো, শুরু করে দিই চলো। আজকে একটু ম্যাথ ট্যাথ করাবো, হালকা একটু কঠিন ম্যাথ আছে, খুব বেশি কঠিনও না, আমি জানি তোমরা এগুলো পারো, জাস্ট আমার সাথে সাথে একবার প্র্যাকটিস করে ফেলো। আই থিঙ্ক এগুলো একটু পরে সহজ লেগে যাবে। ওকে, তাহলে চলেন আমাদের হোমওয়ার্ক প্রবলেম 1, এবং আমি লাস্ট ক্লাসে বলেও দিছিলাম এটা এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা আপনাদের বইয়ের মধ্যেও আছে। ওকে, এটা কিন্তু এইচএসসি পরীক্ষায় আসে, সো ইটস ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম। মনে হইতে পারে যে না ম্যাথটা তো হালকা কঠিন ভাইয়া, এটা কি এইচএসসিতে আসবে? আসতে পারে, কারণ এটা বইয়ের ম্যাথ। চলো কি বলছেন, দুইটা একই ভরের সমপরিমাণ চার্জে চার্জিত বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে পাশাপাশি ঝুলাই দেওয়া হইল। তার মানে আমরা করছি কি, ধরো এরকম একটা সিস্টেম আছে, এখান থেকে আমরা সুতায় বেঁধে দুইটা বস্তুকে ঝুলাই দিছি। ধরো এই হচ্ছে একটা বস্তু, ওকে, এখানে ঝুলাই দিছি, এবং আরেকটা বস্তুকে আমরা ঝুলাই দিছি হচ্ছে এখানে, একদম পাশাপাশি ঝুলাই দিছি। ওকে, সো এইখানে আছে একটা চার্জিত বস্তু এবং এখানে আছে হচ্ছে আর একটা চার্জিত বস্তু। তোমাকে বলছে দুইটা একই চার্জে চার্জিত, তার মানে এইটার মধ্যে চার্জ যদি প্লাস কিউ কুলম্ব হয়, এইটার মধ্যেও চার্জ কত? প্লাস Q
কিউ কুলম্ব। এভাবে ঝুলাই দিছো, ভালো কথা। এর ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করে 20 সেন্টিমিটার দূরে সরে গেল এবং ভারসাম্যে থাকলো। ভাইয়া বিকর্ষণ কেন করবে? সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তার মানে এটা যদি 1 নাম্বার চার্জ হয় আর এটা যদি 2 নাম্বার চার্জ হয়, তাহলে 1 নাম্বার চার্জ 2 নাম্বার চার্জকে বিকর্ষণ করবে এই দিকে, F21 বলে। সিমিলারলি 2 নাম্বার চার্জ 1 নাম্বার চার্জকে বিকর্ষণ করবে এই দিকে, F12 বলে। ওকে, এবং তারা যেহেতু পরস্পরকে বিকর্ষণ করবে, তারা কি আর এইভাবে থাকতে পারবে? না, বিকর্ষণ করে পরস্পর থেকে দূরে সরে যাবে। কতখানি দূরে সরে যাবে? কোশ্চেনে বলে দিয়েছে 20 সেন্টিমিটার দূরে সরে যাবে এবং দূরে সরে গিয়ে ভারসাম্যে থাকবে। ভারসাম্যে থাকা মানে কি বলতো? নিট বল শূন্য, তার উপর ক্রিয়ারত কোনো নিট বল থাকবে না। প্রশ্ন করছে যদি চার্জিত বস্তুদ্বয়ের ভর 10 গ্রাম হয় তাহলে এদের চার্জের মান কত? তার মানে এই কিউ এর মান হচ্ছে তোমার বের করা লাগবে। তাহলে চলো একটু ছবিটা আঁকি। ছবিটা আমাদের বলা আছে হচ্ছে এরা পরস্পরকে বিকর্ষণ করে 20 সেন্টিমিটার দূরে সরে গেল। তার মানে তাদের বর্তমান অবস্থা অনেকটা এরকম, এই, আর ওই পাশে আছে হচ্ছে এই। ওকে ফাইন, এখানে আছে আমাদের একটা চার্জ, ভেরি গুড। এখানে আছে হচ্ছে আমাদের আরেকটা চার্জ, ভেরি গুড। কতখানি দূরে সরে গেছে? 20 সেন্টিমিটার। তার মানে তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি আমি আঁকতে চাই, দ্যাট উইল বি 20 সেন্টিমিটার। কত? 20 সেন্টিমিটার। একদম সহজ। ওকে, এখন আমরা যেটা করব, আমরা যে কোনো একটা চার্জ নিয়ে অ্যানালাইসিস করব। দুইটা চার্জ নিয়ে এখানে অ্যানালাইসিস করার দরকারও নেই, কারণ একটা চার্জ নিয়ে অ্যানালাইসিস করলে এখানে রেজাল্টটা বের হয়ে যাবে। আমার দেখা লাগবে এই চার্জটার উপর অ্যাক্টিং ফোর্স কি কি। ধরো আমি এই চার্জটা নিয়ে অ্যানালাইসিস করতে চাই, সো আমারে বলে দিছে যে দুইটা চার্জই ভারসাম্যে আছে। সো আমি প্রথমে দেখব এই যে ভারসাম্যে চার্জটা আছে তার উপর ক্রিয়ারত বল কি কি। চলেন একটু দেখা যাক। প্রথমত তাকে তুমি একটা সুতার সাহায্যে ঝুলাই দিছো না? একটা বস্তুকে যখন তুমি সুতার সাহায্যে ঝুলাই দিবা, নিউটনিয়ান মেকানিক্সে পড়ছো না, কি থাকবে? সুতার টান থাকবে। তার মানে এই বস্তুটার উপর বা চার্জিত বস্তুর উপর প্রথম যে ক্রিয়ারত বল সেটা হচ্ছে সুতার টান, এবং এই সুতার টান কোন দিক কাজ করতেছে? সুতা বরাবর। যেখান থেকে সুতা ঝুলাই দিছো অবশ্যই সেই দিকে। ওকে ভাইয়া, আর কোনো ফোর্স আছে? অবশ্যই আছে, ওজন আছে না? এই বস্তুর যদি ভর থাকে পৃথিবী ওকে নিচের দিকে টানবে না? টানবে তো। কত বলে টানবে? এমজি বলে টানবে। তার মানে ওর একটা ওজন আছে নিচের দিকে, এমজি। ভাইয়া এছাড়া আর কোনো বল আছে? আর একটা বল আছে, তড়িৎ বিকর্ষণ বল। এই চার্জ এবং এই চার্জ পরস্পরকে কি করতেছে? বিকর্ষণ করতেছে। তার মানে এই দিক বরাবর একটা তড়িৎ বিকর্ষণ বল এফসিও ক্রিয়াশীল এই চার্জটার উপর। এছাড়া আর কোনো বল নাই। এই তিনটা বল এই চার্জের উপর কাজ করতেছে। একটা হচ্ছে তড়িৎ বিকর্ষণ বল, যেটা এই প্রথম চার্জ দ্বিতীয় চার্জের উপর প্রয়োগ করতেছে। আর একটা হচ্ছে ওজন বা মহাকর্ষীয় বল, যেটা পৃথিবী এই চার্জটার উপর প্রয়োগ করতেছে। আর একটা হচ্ছে সুতার টান, যেটা এই সুতা এই চার্জিত বস্তুটার উপর এই দিক বরাবর প্রয়োগ করতেছে। এবং এই তিনটা বলের ক্রিয়ায় বস্তুটা আছে ভারসাম্যে। তার মানে কি? মানে হচ্ছে এই তিনটা বলের লব্ধি শূন্য। বস্তু ভারসাম্যে আছে মানে এই বস্তুর উপর এফ নেট কত? এফ নেট হচ্ছে 0। আচ্ছা, এখন এফ নেট যদি 0 হয় আমরা এফ নেটটাকে কিভাবে প্রকাশ করতে পারি? দুইভাবে করা যেতে পারে। এক হচ্ছে তুমি তিনটাকে সরাসরি ভেক্টর যোগ করে দাও, ভেক্টর যোগ করে লিখতে পারো 0। আরেকটা সহজ উপায় আছে। সহজ উপায় হচ্ছে তুমি এগুলাকে একটু লম্ব উপাংশে ভাগ করে দাও। ভাইয়া আমি কোনটাকে লম্ব উপাংশে ভাগ করব? খুবই সহজ, একটা অ্যাঙ্গেল নাও তো দেখি। বলো তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই বরাবর এই টানের বা সুতার টানের রূপাংশ কত হবে? এই বরাবর সুতার টানের রূপাংশ হবে টি কস থিটা। যার সাথে অ্যাঙ্গেল সেই বরাবর উপাংশ কি হয়? কস। এবং যেই বরাবর উপাংশ কস তার লম্ব বরাবর উপাংশ কি হয়? তার লম্ব বরাবর উপাংশ হয় সাইন। তার মানে এই দিকে সুতার টানের উপাংশ হবে টি কস থিটা এবং এই দিক বরাবর সুতার টানের উপাংশ হবে টি সাইন থিটা। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনার কাছে একটা চার্জিত বস্তু আছে ভাই, এই হচ্ছে একটা চার্জিত বস্তু। ওকে, তার উপর এই দিক বরাবর একটা বল আছে এফসি, এই দিক বরাবর একটা বল আছে টি কস থিটা, এই দিক বরাবর একটা বল আছে এমজি এবং এই দিক বরাবর একটা বল আছে টি সাইন থিটা। তাই তো, এই তো অবস্থা।
এবং তুমি বলতেছো যে এই বস্তুটা ভারসাম্যে আছে, মানে তার উপর নিট ফোর্স শূন্য। এটা কখন হওয়া সম্ভব? কখন এখানে ভারসাম্য তৈরি হবে? যখন এক্স অক্ষ বরাবরও কোনো নিট ফোর্স থাকবে না এবং উলম্ব বরাবরও কোনো নিট ফোর্স থাকবে না, এবং এটা তখনই হওয়া সম্ভব যখন এফ সির মান হবে টি কস থিটার সমান এবং এম জির মান হবে টি সাইন থিটার সমান। কেন ভাইয়া, কেন এরকম হইলে নিট ফোর্স শূন্য হবে? দেখো, যখন এফ সি এবং টি কস থিটার মান সমান হয়ে যাবে, দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে এবং তাদের মান সমান, লব্ধি কত হয়ে যাবে? শূন্য। মানে এক্স অক্ষ বরাবর বা আনুভূমিক বরাবর কোনো ফোর্স থাকবে না। সিমিলারলি যখন এই টি সাইন থিটার এম জির মান সমান হয়ে যাবে, দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, তাদের মান সমান, লব্ধি কত হয়ে যাবে? শূন্য। মানে উলম্ব বরাবরও কোনো নিট ফোর্স থাকবে না। তাহলে আনুভূমিক বরাবরও কোনো নিট ফোর্স নাই, উলম্ব বরাবরও কোনো নিট ফোর্স নাই, টোটাল নিট ফোর্স কত হবে? শূন্যই তো হবে। তার মানে বস্তু যদি ভারসাম্যে থাকতে চায়, এফ সির মান হওয়া লাগবে টি কস থিটার সমান এবং এম জির মান হওয়া লাগবে কত? টি সাইন থিটার সমান। বুঝতে পারছি? সহজ কনসেপ্ট নিউটনিয়ান মেকানিক্সের। তাহলে চলো আমরা লিখতে পারি টি সাইন থিটা হবে এম জির সমান এবং টি কস থিটা হবে এফ সির সমান। ঠিক আছে, এখন এফ সিটাকে যদি আমি একটু ভাঙায় লিখতে চাই, এফ সি জিনিসটা কি ছিল? এফ সি ছিল এই প্রথম চার্জ দ্বিতীয় চার্জের উপর কতখানি বিকর্ষণ বল প্রয়োগ করতেছে। দেখো, এখানে চার্জের মান কিউ কুলম, এখানেও চার্জের মান কিউ কুলম, এবং দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে একটা চার্জ আর একটা চার্জের উপর কতখানি বিকর্ষণ বল প্রয়োগ করবে? কুলম্বের সূত্র ভাই, সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। তার মানে এফ সির মান হবে, লেখো, এফ সি হবে সি মাল্টিপ্লাইড বাই কিউ ইন্টু কিউ, যেহেতু দুইটা চার্জের মান সমান, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 0.2 তার উপর স্কোয়ার্ড। কারণ দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। ক্লিয়ার? গুড। এইবার আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এইটাকে দেন 1 নম্বর সমীকরণ, এইটাকে দেন 2 নম্বর সমীকরণ, একটা দিয়ে আরেকটাকে ভাগ করেন। চলো, 1 ডিভাইডেড বাই 2, 1 কে যদি 2 দিয়ে ভাগ করি কি আসবে? উপরে আসবে টি সাইন থিটা, নিচে কি আসবে? টি কস থিটা ইজ ইকুয়ালস টু, ডান পাশে উপরে কি আসবে? mg, ডান পাশে নিচে কি আসবে? c ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 স্কোয়ার। একটু যদি সাজাই লিখি তাহলে আসবে উপরে 0.2 স্কোয়ার ইন্টু mg ডিভাইডেড বাই c ইন্টু কিউ স্কোয়ার। এখানে সিটা কি? সিটা হচ্ছে কুলম্বের ধ্রুবক, পরে আমরা মান বসাবো। আচ্ছা, বাম পাশে অবস্থা কি হবে? দেখো তো, টি এবং টি কাটাকাটি চলে যায় না, এই টি বাদ, সাইন বাই কজ মানে কি? ট্যান থিটা। তাহলে আসবে হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 0.2 স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই এমজি ডিভাইডেড বাই সি ইন্টু কিউ স্কোয়ার্ড। এখন এই সমীকরণটার দিকে একটু তাকাও। এই সমীকরণে কোন কোন মান তোমার অজানা আছে? একটা মান অজানা আছে, সেটা হচ্ছে থিটা। এখানে থিটার মান কত সেটা তুমি এখনো বের করো নাই, বা সামহাও তোমার বের করা লাগবে আর কি, কোয়েশ্চেনে দেওয়া নাই। এবং দ্বিতীয়ত এই কিউ এর মানটাও তুমি জানো না, এইটাই তো কোয়েশ্চেনে চাইছে, তাই না, যে কিউ এর মান বের করো। তার মানে সামহাও যদি আমরা থিটার মানটা বের করে ফেলতে পারি তাইলেই কিন্তু ম্যাথ সলভড, কারণ বাকি সকল মান তোমার জানা আছে। সি কুলম্বের ধ্রুবক, তার মান 9 × 10⁹ এম হচ্ছে ওই চার্জিত গোলকের ভর, কোয়েশ্চেনে দেওয়া আছে 10 গ্রাম, জি এর মান 9.8। জাস্ট এই মানগুলা সমীকরণে বসাই দিলেই আমরা কিউ এর মান পেয়ে যাব। তার মানে এইবার আমাদের উদ্দেশ্য হচ্ছে সামহাও থিটার মান বের করে ফেলা। থিটার মান বের করতে পারলেই ম্যাথ সলভড। এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া থিটার মান কেমনে বের করব? খুবই সহজ, আসো এই বরাবর একটা লম্ব আঁকো তো। কোন বরাবর ভাইয়া? একদম এই সেন্টার থেকে এই পর্যন্ত। ওকে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? কেমনে বুঝলেন ভাইয়া এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ দুইটা বস্তুকে যে তুমি দুইটা সুতার সাহায্যে ঝুলাইছো, দুইটা সুতার দৈর্ঘ্য তো সমান। সুতার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 2 মিটার। তার মানে এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এই বাহুর দৈর্ঘ্য 2 মিটার। তুমি কি আঁকছো? সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছো। তার মানে অবশ্যই এখানে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা জাস্ট একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, আর কিচ্ছু না। তার মানে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এবং এই দূরত্বটা কত হবে? যে এতটুকু, এখান থেকে এতটুকু, বলো তো, এইটা হবে 10 সেন্টিমিটার।
লম্ব সমদ্বিখণ্ডক না বিপরীত বাহুকে কি করবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এই টোটাল দূরত্ব ছিল 20 সেন্টিমিটার, তার অর্ধেক কত হবে, 10 সেন্টিমিটার। ওকে, এইবার একটু এই সমকোণী ত্রিভুজটার দিকে তাকাও। ধরো আমি তোমাকে বললাম এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ এবং এইটা হচ্ছে আর, জাস্ট তিনটা বিন্দুর নাম দিছি, আর কিছু না। এই পি কিউ আর এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। তার ভূমি কিউ আর সমান কত, 10 সেন্টিমিটার। তার অতিভুজ পি আর সমান কত, ভাইয়া দোয়া তো নাই, পি আর সমান কত। এই পি আরটা কি সুতা, যেই সুতার সাহায্যে তুমি চার্জিত বস্তুকে ঝুলাইছো, সেই সুতার দৈর্ঘ্য কুইশনে দেওয়া আছে না 2 মিটার। তার মানে পি আর হচ্ছে 2 মিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজের ভূমি তুমি জানো, অতিভুজ তুমি জানো, এই অ্যাঙ্গেল তুমি বের করতে পারবা না। কেমনে বের করবা, খুবই সহজ ভাই, চলো পরের পেজে করে দিচ্ছি। লেখো cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান কি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে ভূমির দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার বা 0.1 মিটার, আর অতিভুজ কত, সুতার দৈর্ঘ্যের সমান, মানে হচ্ছে 2 মিটার। তাহলে এখান থেকে যদি আমরা থিটার মান বের করি, থিটা আসবে cos ইনভার্স 0.05। চলো কত আসে, cos ইনভার্স 0.05 আসে হচ্ছে 87.134 ডিগ্রি। ওকে, পেয়ে গেছি থিটার মান। এখন খালি এই সমীকরণে বসায় দাও, আর কোনো কিছু না। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা আরেকবার এখানে লিখি, সমীকরণটা কি ছিল আমাদের, tan থিটা is equals to 0.2 squared into mg divided by c into q squared। আমার লাগবে কিসের মান, কিউ স্কোয়ারের মান বা কিউ এর মান, তাই না? তাহলে কিউ স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসি, ট্যান থিটাকে ডান পাশে নিয়ে যাই। তার মানে কিউ স্কোয়ার সমান হবে উপরে 0.2 স্কোয়ার্ড ইন্টু এমজি, নিচে হচ্ছে সি মাল্টিপ্লাইড বাই ট্যান থিটা। এখন জাস্ট মান বসাই দাও, তাইলেই কাজ শেষ। এখানে আছে 0.2, তার উপর স্কোয়ার্ড, এম হচ্ছে চার্জিত গোলকের ভর, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে 10 গ্রাম, মানে হচ্ছে 10⁻⁻2 কেজি, মাল্টিপ্লাইড বাই জি এর মান কত, 9.8, ডিভাইডেড বাই এই সিটা কি, কুলম্বের ধ্রুবক, কুলম্বস কনস্ট্যান্ট, মানে 9 × 10⁹, আর থিটার মান আমরা এই যে মাত্রই বের করছি 87.134, বসাই দাও। tan 87.134 হয়ে গেছে। এখন কি করবা, ক্যালকুলেট করবা। চলো ক্যালকুলেটরে বসাও, উপরে হবে 0.2 স্কোয়ার্ড, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 10⁻⁻2 মাল্টিপ্লাইড বাই 9.8, নিচে কি হবে 9 × 10⁻9 মাল্টিপ্লাইড বাই 10, ভিতরে কত 87.134, তাই তো? ওকে, তাহলে রেজাল্ট আসতেছে 2.18 ইন্টু 10⁻⁻14। এটা কিসের মান, এটা হচ্ছে কিউ স্কোয়ার্ডের মান। এটাকে আবার কি করা লাগবে, রুট করা লাগবে, কারণ তোমার দরকার কিউ এর মান। তাহলে এটাকে রুট করে দিলেই তুমি কিউ এর মান পেয়ে যাবা। চলো রুট করো, রুট ওভার অ্যান্সার কত আসে, 1.477 ইন্টু 10⁻⁻7 কুলম। দিস উইল বি ইয়োর ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? তার মানে এই যে আমাদের চার্জিত বস্তুগুলো ছিল, দুইটা চার্জিত বস্তুর মধ্যে কতখানি করে চার্জ আছে, 1.477 ইন্টু 10⁻⁻7 কুলম চার্জ আছে। দেখো বুঝছো কিনা, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, সো তোমাদের কিন্তু এটা চেষ্টা করার কথা ছিল। যারা চেষ্টা করছো অবশ্যই আমাকে জানাবে অ্যান্সার মিলছে কিনা, আর যারা চেষ্টা করো নাই তারাও একটু জানাও এখন বুঝছো কিনা। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা পরের ম্যাথে যাব, কারণ পরের ম্যাথ সলভ করার জন্যও আমাদের এই সিমিলার কনসেপ্টই লাগবে। ওকে, চলেন দেখেন বুঝছেন কিনা। খেয়াল করিনি রে ছোট, হ্যাঁ দাদা কোসাইন ল ব্যবহার করলে হয় না, কি বের করার জন্য কোসাইন ল ব্যবহার করবা, এখানে কি দরকার, শুধু শুধু চাইলে করতেও পারো, সমস্যা নাই, কোসাইন ল অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা নাই, অবশ্যই হবে, বাট সমকোণী ত্রিভুজে খুব ইজিলি হয়ে যাচ্ছে, সো কি দরকার শুধু শুধু কোসাইন ল অ্যাপ্লাই করার, চাইলে করতে পারো, আপত্তি নাই, মিলবে, সেম রেজাল্ট আসবে। ওকে, আচ্ছা নুজহাত বলছে মিলছে, গুড। অ্যাপিস ইন্ডিকা বলছে বুঝছি দাদা, ঠিক আছে, নাম তো সেই ভাই, অ্যাপিস ইন্ডিকা। অ্যাপিস ইন্ডিকা যেন কিসের বৈজ্ঞানিক নাম ছিল, তেলাপোকার না, তেলাপোকার বৈজ্ঞানিক নাম কি ছিল, না ওটা মনে ছিল পেরি প্ল্যানেটা আমেরিকানা। অ্যাপিস ইন্ডিকা ছিল মৌমাছির না, আরে ভাই রে ভাই কি অবস্থা, বুঝছি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। জানুয়ারির আগে শেষ হবে এইটা, না জানুয়ারির আগে শেষ হবে না,
ভাইয়া একটু হার্ড লাগলো, হ্যাঁ একটু তো হালকা কমপ্লেক্সই, মানে নিউটনিয়ান মেকানিক্স আর স্থির তড়িৎ দুইটার কনসেপ্ট মিক্স করে হচ্ছে ম্যাথটা। ওকে, আই থিঙ্ক আরেকবার দেখলেই বুঝে যাবা, বাসায় অবশ্যই চেষ্টা করতে হবে, আমি করাই দিলে এখানেই যে শেষ এমন না, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ট্রাই ইয়োর সেলফ। যখন তুমি নিজে বাসায় চেষ্টা করবা, যখন নিজে বুঝে বুঝে করবা, তখন এইসব জিনিস আর কঠিন লাগবে না, সহজই লাগবে। ওকে, লেটস গো নেক্সট ম্যাথ। আচ্ছা এটা একটু বলে নেই, এটা জীবনেও এইচএসসি পরীক্ষায় আসবে না, ঠিক আছে? এখন যেটা করাচ্ছি এটা জীবনেও এইচএসসি পরীক্ষায় আসবে না, এটা আসতে পারে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে, ঠিক আছে? অন্য কোথাও এটা আসার কোনো সুযোগই নাই। সো কেউ যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট না হও, ইন দ্যাট কেস ইউ ক্যান স্কিপ দ্য ম্যাথ। ওকে, আসো কি বলছে, সেম কোয়েশ্চেন, দুইটা একই ভরের সমপরিমাণ চার্জে চার্জিত বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে পাশাপাশি ঝুলিয়ে দেওয়া হলো। এর ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করে 20 সেন্টিমিটার দূরে সরে গিয়ে ভারসাম্যে থাকলো। এবার চার্জদ্বয়কে বারবার হাত দিয়ে টাচ করা হচ্ছে এবং প্রতি টাচে চার্জের মান 2 × 10⁻⁻10 কুলম করে কমতেছে। প্রশ্ন করছে এদের মধ্যবর্তী দূরত্ব কি হারে কমবে। তার মানে কি ভাইয়া, মানে একদম আগের ম্যাথের মতোই এই ম্যাথের প্রথম অংশ, বাট আগের ম্যাথের চেয়ে কিছু অ্যাডিশনাল জিনিস এই ম্যাথের মধ্যে আছে। কিরকম আসো দেখা যাক। তাহলে আমাদের চার্জিত বস্তুগুলা কি করছে, পরস্পরকে বিকর্ষণ করছে, তাই না? এবং বিকর্ষণ করে কোথায় চলে গেছে, পরস্পরের থেকে 10 সেন্টিমিটার দূরে, দুঃখিত 20 সেন্টিমিটার দূরে। আমি এখানে, তুমি ওখানে, কতখানি দূরে, 20 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, এটা হচ্ছে আর এর ভ্যালু, তাদের মধ্যবর্তী দূরত্বের মান। ওকে, এইবার আমাকে বলছে এই দুইটা চার্জকে আমি হাত দিয়ে টাচ করতেছি এবং ধরো সামহাও আমার শরীরের সাথে পৃথিবীর সংযোগ আছে, সো যখন আমি ওদেরকে টাচ করব তখন ওদের চার্জের মান হারাইতে থাকবে। যদি ওরা প্লাস চার্জে চার্জিত হয় তাহলে আমার বডির থ্রুতে নেগেটিভ চার্জ পৃথিবী থেকে এসে প্লাস চার্জকে নিউট্রালাইজ করবে, মানে প্লাস চার্জের মান কমায় দিবে। আর যদি ওরা নেগেটিভ চার্জে চার্জিত হয় তাহলে আমার বডির থ্রুতে এখান থেকে নেগেটিভ চার্জ পৃথিবীতে চলে যাবে। মানে সহজ কথা, তোমার সাথে যদি পৃথিবীর সংযোগ থাকে বা ভূমির সংযোগ থাকে এবং তুমি যদি সে অবস্থায় কোনো চার্জিত বস্তুকে টাচ করো, তাহলে তোমার শরীরের থ্রুতে চার্জ আইদার পৃথিবীতে যাবে অথবা পৃথিবী থেকে এই বস্তুর মধ্যে আসবে এবং বস্তুতে থাকা চার্জের পরিমাণ কমতে থাকবে। এটাই বলা আছে যে প্রত্যেকটা টাচে বস্তুতে থাকা চার্জের পরিমাণ 2 × 10⁻⁻10 কুলম করে কমতেছে। এখন যদি ওদের চার্জের পরিমাণ কমে যায়, ওদের মধ্যবর্তী বিকর্ষণ বল কমে যাবে না? কেন ভাইয়া? খুবই ইজি। এই যে তড়িৎ বল বা বিকর্ষণ বল, এটা কিসের উপর নির্ভরশীল? দুইটা জিনিস, প্রথমত চার্জের মানের গুণফলের উপর এবং দ্বিতীয়ত তাদের মধ্যবর্তী দূরত্বের উপর। তোমার যখন চার্জের মান কমতে থাকবে, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে নাকি বাড়বে? অবশ্যই কমবে ভাই, কারণ বিকর্ষণ বল চার্জের মানের গুণফলের সমানুপাতিক। যখন চার্জের মান কমতেছে বিকর্ষণ বল অবশ্যই কমবে। যদি বিকর্ষণ বল আগের চেয়ে কমে আসে তাইলে কি তারা আরো কাছাকাছি চলে আসবে না? মধ্যবর্তী দূরত্ব তখন আর 20 সেন্টিমিটার থাকবে না। সো তুমি একবার টাচ করতেছো, বিকর্ষণ চার্জের পরিমাণ কমতেছে, চার্জের পরিমাণ কমে যাওয়ার কারণে বিকর্ষণ বল কমতেছে এবং বিকর্ষণ বল কমে যাওয়ার কারণে এরা আগের তুলনায় আরো কিছুটা কাছে আসতেছে। তুমি আবার টাচ করতেছো, চার্জ আবার কিছুটা কমতেছে, বিকর্ষণ বল আবার কিছুটা কমতেছে, চার্জিত বস্তু আরো কিছুটা কাছে আসতেছে। সো এটাই তোমার বের করতে বলছে যে তোমার প্রত্যেকটা টাচে এই দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব কি হারে কমবে বা এরা কতটা কাছাকাছি আসবে, এটা তোমার বের করা লাগবে। তাহলে চলো এই ম্যাথের যে প্রথম অংশ এটা একদম পুরোপুরি আগের ম্যাথের মতো। হ্যাঁ, আমি একটু লিখে নেই। ধরলাম এই বস্তুতে চার্জের পরিমাণ প্লাস কিউ কুলম, এই বস্তুতেও চার্জের পরিমাণ প্লাস কিউ কুলম, এবং এই কিউ এর মান তোমার ম্যাথের প্রথম অংশে বের করতে হবে। সো ম্যাথের যে প্রথম অংশটা একদম আগের ম্যাথের মতো। ওকে, প্রথম অংশ জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ম্যাথ। ওকে, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ম্যাথ, এতক্ষণ ধরে যেটা করলাম। তাহলে বলো তো প্রিভিয়াস ম্যাথ অনুযায়ী আমরা কি কিউ এর মানটা বইলা দিতে পারি না? প্রিভিয়াস ম্যাথ অনুযায়ী কিউ এর মান কত ছিল? এই কিউ এর মান কত ছিল রে? কিউ এর মান ছিল হচ্ছে, আমি নিজেও বলে গেছি, 1.477 × 10⁻⁻7 কুলম। লাইক
1.477 ইন্টু 10⁻⁷ কুলম। ভাইয়া এটা কেমনে বের করব? আগের ম্যাথে যেমনে বের করছিলা হুবহু অমনেই বের করে আনা লাগবে। ওকে, কিউ এর মান বের হয়ে গেছে। এখন আমাদের একটু সমীকরণ বানাইতে হবে। ভাইয়া সমীকরণ বানাইতে হবে মানে তুমি আগের ম্যাথে যেই সমীকরণটা বানাইছিলা তুমি এই ম্যাথেও হুবহু সেম সমীকরণটাই আরেকটা বার বানাবা। কিভাবে ভাইয়া? ধরো আমি এই চার্জটা নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই। কোন চার্জটা নিয়ে? এই চার্জটা নিয়ে। এই চার্জের উপর কি কি বল ক্রিয়াশীল আছে? এই বরাবর আছে হচ্ছে টান বল। যদি এই অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এই বরাবর টান বলের উপাংশ টি কস থিটা এবং উলম্ব বরাবর টান বলের উপাংশ টি সাইন থিটা। ওকে, আর কি কি বল আছে ভাইয়া? এই চার্জিত বস্তুকে পৃথিবী টানবে নিচের দিকে, কত বলে? mg বলে। এবং অপর যে চার্জিত বস্তু আছে সে কি ওই চার্জিত বস্তুকে বিকর্ষণ করবে না? অবশ্যই করবে। কোন দিকে? এই দিকে। কত বলে? কুলম্বের ফোর্সের যে ফর্মুলা সেটা অনুযায়ী যেটা আসবে সেটাই, মানে ধরো এফসি বলে বিকর্ষণ করবে। তার মানে একদম আগের মতোই এই চার্জের উপর চারটা বল কাজ করতেছে। চারটা বল কিভাবে আসছে? এই সুতার টানকে আমরা দুইটা লম্ব উপাংশে ভাগ করে দিছি, ওখান থেকে হচ্ছে চারটা আসছে। আনুভূমিক বরাবর দুইটা বল, একটা এইদিকে টি কস থিটা আর একটা ওইদিকে এফসি। উলম্ব বরাবর দুইটা বল, একটা উপরের দিকে টি সাইন থিটা আর একটা নিচের দিকে এমজি। তুমি টাচ করার আগে এই চার্জিত বস্তু কি ভারসাম্যে ছিল না? অবশ্যই ভারসাম্যে ছিল, কোশ্চেনে বলাই আছে যে প্রথমে তারা ভারসাম্যে ছিল, দেন তুমি টাচ করছো, টাচ করার জন্য হচ্ছে এদের চার্জ কমছে এবং এরা কিছুটা কাছাকাছি চলে আসছে, বাট তার আগে তো তারা ভারসাম্যেই ছিল। তার মানে এই বস্তুর উপর শুরুতে নিট ফোর্স কত? শূন্য। নিট ফোর্স যেন কখন শূন্য হবে? যখন আনুভূমিক বরাবরও কোনো নিট ফোর্স থাকবে না এবং উলম্ব বরাবরও কোনো নিট ফোর্স থাকবে না। তার মানে টি কস থিটা হবে এফসির সমান এবং টি সাইন থিটা হবে এমজির সমান। সো আরেকটা বার একটু আমরা লিখব, টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এমজি এবং টি কস থিটা ইজ ইকুয়ালস টু এফসি। ওকে ভাইয়া, এফসির ফর্মুলা কি লেখা যায়? সি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। কেমনে আসলো ভাইয়া? কুলম্বের সূত্র। দুইটা চার্জের মধ্যবর্তী যে বিকর্ষণ বল সেটাই তো এফসি। কেমনে বের করবা? কুলম্বের ধ্রুবক মাল্টিপ্লাইড বাই চার্জের মানের গুণফল ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার হইছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি কস থিটা ইজ ইকুয়ালস টু সি ইন্টু কিউ স্কোয়ার্ড ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। ওকে, এইটাকে দাও আমাদের 1 নাম্বার সমীকরণ এবং এইটাকে দাও আমাদের 2 নাম্বার সমীকরণ। হইল, ইজি। এখন আমরা কি করব? 1 নাম্বার সমীকরণকে 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করব। চল, 1 নাম্বার সমীকরণকে যদি 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করা হয় তাহলে উপরে কি থাকবে? টি সাইন থিটা, নিচে কি থাকবে? টি কস থিটা। ডান পাশে উপরে কি থাকবে? এমজি, ডান পাশে নিচে কি থাকবে? সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই আর স্কোয়ারটাকে উপরে নিয়ে যাও, তাহলে এমজি আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু কিউ স্কোয়ার। ওকে, এখানে কি হবে বলো তো? টি এবং টি কাটাকাটি যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে ভাই, সেম জিনিস, উপরেও আছে নিচে আছে, কাটাকাটি যাবে না? অবশ্যই যাবে। উপরে আছে সাইন থিটা, নিচে আছে কস থিটা, কাটাকাটি গিয়ে কি হবে? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এমজি আর স্কোয়ার ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার। ঠিক আছে, সহজ। এখন এখানে একটা মজার ব্যাপার করতে হবে। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা এমন একটা সমীকরণ আনবো যেই সমীকরণে ভ্যারিয়েবল 2টা। বর্তমানে যে সমীকরণটা আছে এখানে ভ্যারিয়েবল আছে 3টা। কেমনে ভাইয়া ভ্যারিয়েবল আবার কেমনে 3টা এখানে? প্রথমত, আর এখানে একটা ভ্যারিয়েবল। তুমি যখন দুইটা চার্জকে টাচ করতেছো তাদের মধ্যবর্তী দূরত্ব কইমা আসতেছে না? এই আর জিনিসটা কি ছিল? দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। তার মানে এখানে আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, আর একটা ভ্যারিয়েবল পাওয়া গেল। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কিউ একটা ভ্যারিয়েবল। কিভাবে ভাইয়া? তুমি টাচ করলে চার্জিত বস্তুর চার্জের পরিমাণ কমে যাচ্ছে ভাই, তার মানে কিউ এর মান তো চেঞ্জ হচ্ছেই, তাহলে কিউ এখানে একটা ভ্যারিয়েবল। আর একটা কোনটা বলো তো? আর একটা হচ্ছে থিটা। কি বলেন ভাইয়া, থিটা কেমনে ভ্যারিয়েবল হয়? যখন তুমি ওদেরকে টাচ করবা, ওরা কাছাকাছি আসা শুরু করবে, তখন কি এই দুইটা সুতা এইভাবে থাকবে? না, ওরা এরকম এক ব্যাপারটা দেখে। দেখো, প্রথমে ধরো এইভাবে ছিল, ঠিক আছে, এইভাবে এইভাবে। ওকে, এখানে ছিল হচ্ছে এইভাবে, এটা পরে মুছে দেওয়া লাগবে, যাই হোক। অ্যাঙ্গেল ছিল হচ্ছে শুরুতে থিটা,
ওকে, একটু পর কি হইছে, কিছুটা কাছে চলে আসছে, এই এই ঠিক আছে। এখন অ্যাঙ্গেল কোনটা? এখন অ্যাঙ্গেল হচ্ছে এইটা। থিটার মান কি সেম থাকতেছে? অবশ্যই না। যখন চার্জগুলো কাছাকাছি আসা শুরু করবে তখন অবশ্যই অ্যাঙ্গেলটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে ভ্যারিয়েবল কয়টা? ভ্যারিয়েবল হচ্ছে এখানে 3টা। বাট আমার কি করতে হবে, এই সমীকরণটাকে 2টা ভ্যারিয়েবলের সমীকরণ বানাইতে হবে। কিভাবে ভাইয়া এটাকে আমি 2টা ভ্যারিয়েবলের সমীকরণ বানাইতে পারি? এই ট্যান থিটাকে রিপ্লেস করা লাগবে। কি দিয়ে রিপ্লেস করব? আসো খেয়াল করো তো, এখানে একটু খেয়াল করো। আমি যেটা করব আগের বারের মতোই একটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকে দিব। কি করব? একটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকে দিব। ঠিক আছে, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই টোটাল ডিস্টেন্স যদি আর হয় তাহলে ভূমি কত হবে? ভূমি হবে r/2, তাই না? এই পুরাটা হচ্ছে আর। আমি একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি, সে কি করছে, ভূমিটাকে 2টা সমান ভাগে ভাগ করে দিছে। তার মানে এই পাশে আছে r এর অর্ধেক, ওই পাশে আছে r এর অর্ধেক। তাহলে ডিস্টেন্স কত? r/2। ওকে, এটা ভূমি। লম্ব কত হবে ভাইয়া? লম্ব কেমনে বের করব? দেখো এখানে যে সুতাটা আছে সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে l, এটা হচ্ছে অতিভুজ। লম্ব তুমি বের করতে পারবা পিথাগোরাজের সূত্র দিয়ে। পিথাগোরাজের সূত্র কি বলে? একটা সমকোণী ত্রিভুজের লম্ব কি হয়? রুট ওভার অতিভুজের স্কোয়ার্ড মাইনাস ভূমি স্কোয়ার্ড। তার মানে লম্ব হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার্ড মানে l স্কোয়ার্ড, এলটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, মাইনাস ভূমি r/2 হোল স্কোয়ার্ড। ওকে, পেয়ে গেছি, লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি। তাহলে ট্যান থিটা কি হবে? লম্ব ডিভাইডেড বাই ভূমি। চলেন ট্যান থিটা সমান কি লিখবা? ট্যান থিটা হবে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? রুট ওভার l স্কোয়ার্ড মাইনাস r স্কোয়ার্ড বাই 4 মানে r/2 হোল স্কোয়ার্ড ডিভাইডেড বাই ভূমি। ভূমি কত? r/2 ইজ ইকুয়ালস টু mgr স্কোয়ার্ড ডিভাইডেড বাই c ইন্টু কিউ স্কোয়ার্ড। এখন দেখো তোমার সমীকরণে ভ্যারিয়েবল 2টা, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে আর। এ বাদে বাকি সব কিছু কনস্ট্যান্ট। এখন তুমি কাজ করতে পারবা, বাট এই কাজ করার আগে আমরা কাজটাকে আরেকটু সহজ করে নিব। দেখো আমাদের আর যেটা, আর এর ভ্যালুটা এল এর তুলনায় খুবই ছোট। ঠিক আছে, যেমন আমরা এই ম্যাথে আর ছিল কত আমাদের 20 সেন্টিমিটার শুরুতে, আর এল এর মান কত ছিল 2 মিটার। তার মানে এটার চেয়ে এল এমনি ছিল 10 গুণ বড়। আর এখানে আছে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। তুমি একবার চিন্তা করে দেখো তো, এল এর মান হচ্ছে 2, তাহলে এল স্কোয়ার্ডের মান কত? 4। আর এর মান হচ্ছে 0.2, তাহলে আর স্কোয়ার কত? 0.04। আর স্কোয়ার বাই 4 কত? 0.01। ওকে, তাহলে এই এল এর স্কোয়ারের তুলনায় আর স্কোয়ার বাই 4 কি একদমই ছোট না? একদম ছোট। এর জন্য এল স্কোয়ার্ড মাইনাস আর স্কোয়ার্ড বাই 4 কে আমরা অলমোস্ট এল স্কোয়ার্ডই লিখতে পারি। এই যে এখানে যেটা আছে না এল স্কোয়ার্ড মাইনাস আর স্কোয়ার্ড বাই 4, এখানে আর স্কোয়ার্ড বাই 4 এর ভ্যালুটা এতটাই নগণ্য হয় এল স্কোয়ার্ডের তুলনায়, এটাকে বিয়োগ করাও যা না করাও অলমোস্ট সিমিলার কথাই। এর জন্য আমরা এল স্কোয়ার্ড মাইনাস আর স্কোয়ার্ড বাই 4 এর পরিবর্তে কি লিখবো? শুধুমাত্র এল স্কোয়ার্ড লিখবো, ক্যালকুলেশনটাকে একটু ইজি করার জন্য। লেখো এল স্কোয়ার্ড মাইনাস আর স্কোয়ার্ড বাই 4 ইজ অলমোস্ট ইকুয়ালস টু এল স্কোয়ার। ওকে, তাহলে এটা একটু বসাই দিই এই উপরে। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হচ্ছে এখানেই লিখি, হ্যাঁ, উপরে থাকতেছে রুট ওভার এল স্কোয়ার্ড, নিচে থাকতেছে r/2, ডান পাশে থাকতেছে mg r স্কোয়ার্ড ডিভাইডেড বাই c ইন্টু কিউ স্কোয়ার্ড। ওকে, দাও এখানে একটা দাগ দাও। এবার ডান পাশে ক্যালকুলেশন করা শুরু করো। কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে 2l/r। প্রথমত এল স্কোয়ারকে রুট করলে কি হবে? এল হবে। আর যেহেতু r/2, 2 যেহেতু নিচে আছে, এটাকে জাস্ট উপরে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে 2l/r। ওকে, ইজ ইকুয়ালস টু ডান পাশে যা আছে তাই mg r স্কোয়ার্ড ডিভাইডেড বাই c কিউ স্কোয়ার্ড। ওকে, এইবার তুমি আর কে একটা সাইডে নিয়ে যাও, বাকি সব কিছুকে অন্য সাইডে নিয়ে যাও। কেন ভাইয়া? দরকার আছে। চলো প্রথমে আর কে একটু একটা সাইডে নিয়ে যাও, তাহলে হবে আর কিউব, এটাকে জাস্ট এই পাশে নিয়ে গেছি, বাকি সব কিছুকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2lc ইন্টু কিউ স্কোয়ার্ড ডিভাইডেড বাই mg। ওকে,
সো এই হচ্ছে মোটামুটি আমাদের সমীকরণ, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পেয়ে গেছি। এখন তুমি বলতে পারো যে ভাই এটা কেন আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, আমরা আসলে করতে চাচ্ছিটা কি? আমরা দেখতে চাচ্ছি প্রত্যেকটা টাচে বা পার টাচে মধ্যবর্তী দূরত্ব কতটুকু পরিবর্তন হয়, মানে সহজ কথা প্রতি টাচে আর এর ভ্যালু কতটুকু চেঞ্জ হয়। এখন ধরো আমি তোমারে বললাম যে এইটা dx বাই ডিটি বা ds বাই ডিটি এটা কি নির্দেশ করে? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন, মানে একক সময়ে সরণের কি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আমি বললাম dv বাই ডিটি এটা কি নির্দেশ করে? একক সময়ে বেগের কি পরিবর্তন হচ্ছে। আমি তোমাকে বললাম ds বাই ডি টাচ, হ্যাঁ ডি টাচ এটা কি ভাইয়া? এটা মানে হচ্ছে একক টাচে বা প্রতি টাচে সরণ কতটুকু চেঞ্জ হচ্ছে। আমি বললাম ভাইয়া ডি কিউ বাই ডি টাচ, ডি টাচ এটা মানে কি ভাইয়া? প্রতি টাচে চার্জের মান কতটুকু চেঞ্জ হচ্ছে। সহজ কথা, তাইলে আমার লাগবে প্রতি টাচে সরণ কতটুকু কমতেছে বা মধ্যবর্তী দূরত্ব কতটুকু কমতেছে, তাই না? দুই পাশে টাচের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও। এতদিন টি এর সাপেক্ষে করছো, এক্স এর সাপেক্ষে করছো, ওয়াই এর সাপেক্ষে করছো, আজকে ডিফারেন্সিয়েশন করবা কার সাপেক্ষে? টাচের সাপেক্ষে। কারণ তোমার দেখা লাগবে প্রতি টাচে মধ্যবর্তী দূরত্ব আর এর কি পরিবর্তন হয় এবং কোনো কিছুর সাপেক্ষে আরেকটা জিনিসের পরিবর্তনের হার বের করার নিয়ম কি? ডিফারেন্সিয়েশন। সো চলো আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করে দিব কার সাপেক্ষে? টাচের সাপেক্ষে। আর কিউব এই পাশেও আসবে ডি, ডি টাচ, ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে 2lc বাই mg মাল্টিপ্লাইড বাই কিউ স্কোয়ার্ড। ওকে, এবার আমাকে একটা কথা বলো তো, এখানে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ডিফারেন্সিয়েশন করলে আসবে 3r স্কোয়ার্ড ইন্টু dr বাই ডি টাচ। ডিফারেন্সিয়েশন আই হোপ তোমরা পারো। আর এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডিফারেন্সিয়েশনের ভিতর যদি কনস্ট্যান্ট পার্ট থাকে আমাদের কি করা লাগে? সেটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসা লাগে। যেমন এখানে কনস্ট্যান্ট কোনটা কোনটা? এখানে এল, সি, এম, জি এগুলো সবই কনস্ট্যান্ট। কেন ভাই এগুলা কনস্ট্যান্ট? দেখো তো টাচ করার জন্য সুতার দৈর্ঘ্য চেঞ্জ হবে, এল চেঞ্জ হবে? হবে না। তার মানে টাচের সাপেক্ষে এল একটা কনস্ট্যান্ট। টাচ করার জন্য কুলম্বের ধ্রুবক চেঞ্জ হবে? হবে না। তার মানে টাচের সাপেক্ষে সি একটা কনস্ট্যান্ট। টাচ করার জন্য ভর, গ্র্যাভিটি এগুলো কিছু চেঞ্জ হবে? জীবনেও হবে না। সো এই পুরা জিনিসটাই টাচের সাপেক্ষে একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে আসি, 2lc বাই mg। এখানে কিউ স্কোয়ার্ডকে যদি তুমি টাচের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে? 2q ইন্টু dq বাই ডি টাচ। ভাইয়া টাচের সাপেক্ষে এগুলাকে ডিফারেন্সিয়েশন করলেন না, এটাকে কেন করলেন? কারণ এগুলা তো ছিল কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের তো ডিফারেন্সিয়েশন করা লাগে না, সেটাকে বাইরে নিয়ে আসা লাগে। আর এইটা তো কনস্ট্যান্ট না। কেন ভাইয়া এটা কনস্ট্যান্ট না? তুমি টাচ করলে কি কিউ এর মান কনস্ট্যান্ট থাকতেছিল না? কিউ এর মান চেঞ্জ হয়ে যাচ্ছিল। তার মানে টাচের সাপেক্ষে এই কিউ স্কোয়ারটা একটা ভ্যারিয়েবল, তার জন্য ডিফারেন্সিয়েশনটা করা লাগছে। ওকে গুড। সো আমার লাগবে dr বাই ডি টাচ। তাহলে dr বাই ডি টাচ কত হবে? dr বাই ডি টাচ হবে 2lc ইন্টু 2q, তাই না? তার মানে উপরে একবারে লিখি 4qlc ডিভাইডেড বাই 3r স্কোয়ার্ড ইন্টু mg মাল্টিপ্লাইড বাই dq বাই ডি টাচ। এখন জাস্ট মান বসাই দিবা, বাকি সবকিছু তোমার জানাই আছে। তুমি কিউ এর মান জানো, এই যে প্রথমে বের করে রাখছো কিউ এর মান, শুরুতেই বের করে রাখছিল না কিউ এর মান গত ম্যাথের থ্রুতে। সো কিউ এর মান তোমার জানা আছে, অলরেডি ইউ নো দ্যাট। এল এর মান তোমার জানা আছে 2 মিটার, সি এর মান তোমার জানা আছে কুলম্বের ধ্রুবক, আর এর মান তোমার জানা আছে ইনিশিয়ালি মধ্যবর্তী দূরত্ব কত ছিল, আমাদের ইনিশিয়ালটা দরকার 20 সেন্টিমিটার, সেটা কুইশনে দেওয়াই ছিল। এম এর মান তোমার জানা আছে 10 গ্রাম, জি এর মান তোমার জানা আছে 9.8, এই ডি কিউ বাই ডি টাচের মানও তোমার জানা আছে। কেমনে ভাইয়া? এটা তো কোথাও দেওয়া নাই। দেওয়া আছে। ডি কিউ বাই ডি টাচ মানে কি? প্রত্যেকটা টাচে চার্জের পরিমাণ কি পরিমাণে পরিবর্তিত হচ্ছে। তুমি আর বলে দিছ না যে তুমি প্রতিবার টাচ করার জন্য চার্জের মান 2 × 10⁻⁻10 কুলম্ব হারে কমতেছে। তার মানে প্রতি টাচে চার্জ পরিবর্তিত হবে কতটুকু? এই যে এতটুকু, এতটুকু পরিমাণ চার্জ কমে যাবে। তার মানে ডি কিউ বাই ডি টাচ এটার মান হবে হচ্ছে -2 × 10⁻⁻10 কুলম্ব। ভাইয়া মাইনাস কেন?
পরিবর্তন পজিটিভ মানে হচ্ছে কোনো একটা কিছুর মান বৃদ্ধি পাওয়া, আর পরিবর্তন নেগেটিভ মানে হচ্ছে কোনো কিছুর মান হ্রাস পাওয়া। তুমি যখন টাচ করতেছো চার্জের মান কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? হ্রাস পাচ্ছে। এজন্য টাচের সাপেক্ষে চার্জের পরিবর্তনের হারটাকে অবশ্যই নেগেটিভ লেখা লাগবে। ওকে, তাহলে চলো আমি পরের পেজে ক্যালকুলেশনটা করে দেই। ডি আর বাই ডি টাচ ইজ ইকুয়ালস টু, বলো এখানে কি কি আছে? এখানে আছে হচ্ছে 4QLC ডিভাইডেড বাই 3R² mg। লেখো তো 4QLC ডিভাইডেড বাই 3R² ইন্টু mg। এখানে আছে dq বাই d টাচ। ওকে, জাস্ট মান বসাই দাও। 4 ইন্টু কিউ এর মান কত ছিল রে? কিউ এর মান ছিল 1.477 ইন্টু 10⁻⁻7। ঠিক আছে, 4.277 ছিল না কি ছিল নিজেই ভুলে যেতেছি। 1.477, হাই রে প্রমেত, 1.477 ইন্টু 10⁻⁻7। এল কি ছিল? সুতার দৈর্ঘ্য মানে 2 মিটার, বসায় দাও। সি কি ছিল? কুলম্বের ধ্রুবক 9 ইন্টু 10⁹9 ডিভাইডেড বাই 3 ইন্টু আর এর ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, তাহলে বসাই দাও 0.2 তার উপর স্কোয়ার। এম কি ছিল? চার্জিত বস্তুর ভর মানে হচ্ছে 10 গ্রাম, 10⁻⁻2। জি ছিল 9.8। আর ডি কিউ বাই ডি টাচের মান কত? ভাইয়া 2 ইন্টু 10⁻10। নোপ, -2 ইন্টু 10⁻10, কারণ প্রতি টাচে চার্জের পরিমাণ কমতেছে। সো টাচের সাপেক্ষে চার্জের যে পরিবর্তনের হার দ্যাট হ্যাজ টু বি নেগেটিভ। ওকে, সো মাইনাস বসাইতে হবে। এবং তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো দ্য আলটিমেট রেজাল্ট উইল অলসো বি নেগেটিভ। চলো বের করি। যদি আমরা এখান থেকে একটু বের করি তাহলে আসবে হচ্ছে 4 ইন্টু 1.477 ইন্টু 10⁻⁻7 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু 9 ইন্টু 10⁻9 মাল্টিপ্লাইড বাই 2 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 3 ইন্টু 0.2 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 10⁻2 মাল্টিপ্লাইড বাই 9. আরে ইস ইস কি ক্যালকুলেশনটা করলাম, মাল্টিপ্লাইড বাই 9.8। ঠিক আছে, কত আসে? আসে হচ্ছে -1.809 ইন্টু 10⁻⁻4 মিটার। ভাইয়া রেজাল্ট নেগেটিভ আসছে, রেজাল্ট মনে হয় ভুল না, রেজাল্ট ঠিক আছে। তুমি বের করছো কি? প্রতি টাচে মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন। তুমি যখন টাচ করতেছো মধ্যবর্তী দূরত্ব কি বাড়তেছে? না, এটা তো আরো কাছাকাছি চলে আসতেছে। সো মধ্যবর্তী দূরত্ব তো কমতেছে। তার মানে টাচের সাপেক্ষে মধ্যবর্তী দূরত্বের পরিবর্তন কি পজিটিভ হবে? যদি মধ্যবর্তী দূরত্ব বাড়তো তাইলে পরিবর্তনটা পজিটিভ হইতো। হ্যাঁ গাইস, দুঃখিত, কারেন্ট ওয়াজ গন। সব ঠিকঠাক আছে? ওকে, সাদিয়া বলছে অল ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আই গেস সব ঠিকঠাক আছে। আমি ম্যাথটা আরেকবার একটু বলি। হ্যাঁ, আমাদের এই ম্যাথে যেটা বের করতে বলছিল যে প্রত্যেকটা টাচে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কতটুকু করে কমবে, এবং আমরা যেটা করছি টাচের সাপেক্ষে মধ্যবর্তী দূরত্বকে ডিফারেন্সিয়েট করে দিছি। সো এই জিনিসটা আলটিমেটলি কি প্রকাশ করতেছে? এই জিনিসটা প্রকাশ করতেছে প্রতি টাচে মধ্যবর্তী দূরত্ব কতটুকু কমবে। ঠিক আছে, প্রতি টাচে মধ্যবর্তী দূরত্ব মানে চার্জ দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব ছিল সেই মধ্যবর্তী দূরত্বের পরিবর্তনের হার। ঠিক আছে, পরিবর্তনের হার। এবং পরিবর্তনের হারটা নেগেটিভ আসছে মানে কি? নেগেটিভ আসছে মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কমতেছে, মধ্যবর্তী দূরত্ব কমতেছে, কমে যাচ্ছে। কি হারে কমতেছে? তুমি প্রত্যেকটা বার টাচ করার জন্য দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 1.809 ইন্টু 10⁻⁻4 মিটার করে হচ্ছে কমতেছে। বুঝতে পারছি? সো দ্যাট ওয়াজ দ্য ম্যাথ অ্যান্ড ইট উইল বি ইয়োর অ্যান্সার। দেখেন সবাই বুঝলে আমরা এখন নতুন টপিক শুরু করব। ম্যাথের আগের পার্ট এই যেটা আমরা একটু আগে করতেছিলাম, এখানে পুরো জিনিসটা এক্সপ্লেইন করা আছে, কি করা হয়েছে না করা হয়েছে। আই হোপ বুঝতে পারছো। এবং আবারও বলতেছি এই ম্যাথ কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য একদমই গুরুত্বপূর্ণ না। এইচএসসি পরীক্ষায় জীবনেও এই ম্যাথ আসবে না, আসলে অ্যাডমিশনে আসতে পারে। সো একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট যদি এখন থেকে শিখে রাখতে চাও চাইলে দেখে রাখতে পারো। ওকে গ্রেট, দেখেন বুঝছেন কিনা, সামনে আগাবো গাইস। ও মাই গড, দাদা সেরা। হ্যাঁ ভাই, অনেক দুষ্টুমি করাচ্ছি ম্যাথ, ওই এসে বলে আমি নাকি দুষ্টুমি করি। ম্যাথ করানো যদি দুষ্টুমি হয় তাহলে আমি দুষ্টুমি করেই খুশি আছি। তুমি খুশি তো? যাই হোক, এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে গার্হস্থ্য এবং অর্থনীতির মশলা বাটার চ্যাপ্টার, যে মশলা কেমনে করে বাটে।
স্থির তড়িৎ ভাই, ক্যাপশনেও লেখা আছে, একবার পর। কি আর বলবো, আয় নতুন টপিক চল। কি? মাধ্যমের ভেদনযোগ্যতা। আচ্ছা আমার একটা কথা বলো, আমরা এখানে অনেক কিছু লেখা আছে, হ্যাঁ এই যে দুইটা সূত্র লেখা আছে, এগুলো কিছু লাগবে না, এগুলো আমি তোমাকে এমনি বুঝাই দিচ্ছি। ধরো এখানে দুটো চার্জ আছে, ওকে, এই একটা এই একটা, এটা হচ্ছে Q1 কুলম, এটা হচ্ছে Q2 কুলম, এবং ধরো চার্জ দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে R, এবং এই দুইটা চার্জকে আমরা কোথায় রাখছি? এই দুইটা চার্জকে আমরা রাখছি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে। কোথায়? শূন্য মাধ্যম অথবা বলতে পারো বায়ু মাধ্যমে, যদিও বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমে এক না, বাট অলমোস্ট সিমিলার, এর জন্য শূন্য মাধ্যম বললেও যা, বায়ু মাধ্যম বললেও একই কথা। তাহলে এই অবস্থায় তাদের মধ্যবর্তী বিকর্ষণ বলের মান কত হবে, বা কুলম্ব ফোর্সের মান কত হবে? কুলম্ব ফোর্সের মান হবে Fc is equals to C multiplied by Q1 Q2 divided by R squared। এখানে সি জিনিসটা কি ছিল? কুলম্বের ধ্রুবক। এতদিন ধরে যে লাস্টে 3টা লেকচার করলাম, এই 3টা লেকচারে আমরা এটার মান কত বসাইছি? এটার মান বসাইছি 9 × 10⁹। এই জিনিস কই থেকে আসছে? এটা কি? এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য কুলম্বের ধ্রুবক। কি? শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক, ওকে, কুলম্বের ধ্রুবক। এখন যদি আমরা এই দুইটা চার্জকে একই দূরত্বেই বায়ুর পরিবর্তে পানিতে নিয়ে স্থাপন করি, তাহলেও কি কুলম্বের ধ্রুবক 9 × 10⁹ আসবে? না। কেন? কারণ কুলম্বের ধ্রুবকের মান চার্জ দ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভরশীল। তুমি যদি মধ্যবর্তী মিডিয়াম বা মাধ্যম চেঞ্জ করে দাও, কুলম্বের ধ্রুবক অবশ্যই চেঞ্জ হবে। তাহলে আমি যদি এখন এই কাজটা করি, ধরো এই দুইটা চার্জকেই বায়ুর মধ্যে না রেখে কি করছি? পানির মধ্যে নিয়ে রাখছি, Q1 কুলম Q2 কুলম, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এখনো R। তাদেরকে স্থাপন করেছি কোথায়? পানিতে। কোথায় স্থাপন করছি রে? পানিতে স্থাপন করেছি ভাইয়া। যদি পানিতে নিয়ে স্থাপন করি, এই অবস্থায় তাদের মধ্যে বল কত হবে? তাদের মধ্যে বল হবে Fc is equals to C multiplied by Q1 Q2 divided by R squared। ভাইয়া কোনো পার্থক্যই তো দেখতেছি না। পার্থক্য আছে। এই সি এর মান will not be equals to 9 × 10⁹ this time। এইবার এটার মান 9 × 10⁹ হবে না। কেন হবে না? কারণ দুইটা চার্জের মধ্যবর্তী মিডিয়াম চেঞ্জ হয়ে গেছে। আগে দুইটা চার্জের মাঝখানে ছিল বায়ু, এইবার দুইটা চার্জের মাঝখানে চলে আসছে হচ্ছে পানি। যখনই মধ্যবর্তী মাধ্যম চেঞ্জ হয়ে যাবে, কুলম্বের ধ্রুবকও চেঞ্জ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই কুলম্বের ধ্রুবক নির্ভর করে মাধ্যমের ভেদনযোগ্যতার উপর। কুলম্বের ধ্রুবকের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে C is equals to 1/4πε। এই যে সিম্বলটা, এটাকে বলা হয় ইপসাইলন, এবং এই ইপসাইলন মানে কি? মানে হচ্ছে মাধ্যমের পারমিটিভিটি বা মাধ্যমের ভেদনযোগ্যতা। লেখো, মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, ঠিক আছে? তড়িৎ ভেদন যোগ্যতা। এই জিনিসটা কি ইন্ডিকেট করে ভাইয়া? এই যে মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, এটা হচ্ছে একটা মাধ্যমের পার্টিকেল বলের ইন্টারঅ্যাকশনকে কতটুকু বাধা দিবে, সেই বাধা দেওয়ার সক্ষমতাকে নির্দেশ করে। যেই মাধ্যমের ভেদনযোগ্যতা যত বেশি, সেই মাধ্যম বলের ইন্টারঅ্যাকশনে বাধা দিবে তত বেশি। চলো একটু ডিটেলসে পড়া যাক। লেখো, ভেদনযোগ্যতা ইপসাইলন কি? মাধ্যমের, যেই মাধ্যমে তুমি চার্জকে রাখছো সেই মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। ওকে ফাইন। ধরো আগের মতোই তোমার কাছে দুইটা চার্জ আছে, এই হচ্ছে একটা চার্জ, এই Q1 কুলম, এই হচ্ছে আর একটা চার্জ, এই Q2 কুলম। এখন দুইটা যদি সমধর্মী চার্জ হয়, তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে, এতটুকু তো আমরা জানি, তাই না? এই যে বলটা যেটা তারা পরস্পরকে প্রয়োগ করতেছে, এটা কি বল? তড়িৎ বল। তড়িৎ বল কোন মৌলিক বলের আন্ডারে পড়ে? তাড়িত চৌম্বক বলের। এখানে F1 F2 এগুলো সব কি বল? F1 F2 এগুলো সব হচ্ছে তড়িৎ বল বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বিকর্ষণ বল। এই তড়িৎ বল কোন বলের আন্ডারে পড়ে? 4টা মৌলিক বল ছিল। একটা ছিল মহাকর্ষ বল, নিউটন মেকানিক্সে পড়ছো। সেকেন্ডটা ছিল কি? তাড়িত চৌম্বক বল। সেই তাড়িত চৌম্বক বলের আন্ডারে পড়ে হচ্ছে এই তড়িৎ বল।
ওকে, এবং প্রত্যেকটা বলের একটা বাহক কণা থাকে। তার মানে হচ্ছে এই যে বল যে কাজ করবে, এই বল কাজ করার জন্য এক ধরনের কণার এক্সচেঞ্জ হওয়া লাগে। ধরো আমি মার্কারটাকে ঠেলা মারলাম, এটা তো স্পর্শ বল, আমি ওকে স্পর্শ করে বল দিলাম, ঠিক আছে? সো এখানে কোনো বাহক কণার দরকার নাই। বাট যেই বলগুলা অস্পর্শ বল, যেমন এখানে এই চার্জকে বিকর্ষণ করতেছে, তার জন্য কি ওদেরকে টাচ করানো লাগতেছে? না, ওরা পরস্পরকে টাচ না করেই একজন আরেকজনের উপর বল প্রয়োগ করতেছে। কেমনে? এটা কোনো চিন্তা করছে এই জিনিসটা কেমনে সম্ভব? একজন আরেকজনকে টাচ করতেছে না, বাট স্টিল পরস্পরের উপর বল প্রয়োগ করতেছে। এটা তখনই সম্ভব যখন এদের মধ্যে একটা কণার আদান প্রদান হবে, এবং এই তাড়িত চৌম্বক বল ক্রিয়া করে হচ্ছে ফোটনের আদান প্রদানের মাধ্যমে। কিসের আদান প্রদানের মাধ্যমে? ফোটন। ফোটন হচ্ছে এই তাড়িত চৌম্বক বলের বাহক কণা, ঠিক আছে? এবং যখন তুমি ওকে শূন্য মাধ্যমে রাখবা, তখন এই ফোটনের আদান প্রদানে কোনো সমস্যাই হবে না, কারণ মাধ্যমের মধ্যে তো কোনো কণা নাই। শূন্য মাধ্যম মানে কি? ব্ল্যাঙ্ক স্পেস। এখানে কোনো কিছু আছে? কোনো কিচ্ছু নাই। সো ফোটনের ইন্টারচেঞ্জ বা আদান প্রদান খুব ইজিলি হবে। কিন্তু যখনই তুমি এই জিনিসটাকে অন্য একটা মাধ্যমের মধ্যে নিয়ে যাবা, ধরো এই জিনিসটাকে তুমি নিয়ে গেছো পানির মধ্যে। কিসের মধ্যে নিয়ে গেছো? এখানে আছে চার্জ Q1 কুলম, এখানে আছে চার্জ Q2 কুলম। তুমি নিয়ে গেছো ওকে পানির মধ্যে। পানির কি কণা আছে না? পানির তো নিজস্ব পার্টিকেল আছে। সো পানির যে পার্টিকেলগুলা, তারা গিয়ে কি করবে? তারা গিয়ে হচ্ছে এই ফোটনের আদান প্রদানে দিবে বাধা। মানে সহজ কথা, মাধ্যমের কণা বলের ইন্টারঅ্যাকশনে বাধা দিবে। ওকে, মাধ্যমের কণা বলের ইন্টারঅ্যাকশনে বাধা দিবে, ইন্টারঅ্যাকশনে বাধা দিবে। যখন বলের ইন্টারঅ্যাকশন বাধাগ্রস্ত হবে কিসের দ্বারা? মাধ্যমের কণা দ্বারা, তখন কি হবে? তখন বলের পরিমাণ কমে যাবে। তুমি চিন্তা করো, তুমি কিছু একটা করতে যাচ্ছ, কেউ তোমারে বাধা দিচ্ছে, তোমার জন্য কি জিনিসটা করা কষ্ট হবে নাকি ইজি হবে? তুমি বললা ভাই ইজি হবে, হইলো কিছু না। তুমি যখন কিছু করতে যাচ্ছ, কেউ যখন তোমাকে বাধা দিচ্ছে, তখন অবভিয়াসলি সেটা করা তোমার জন্য টাফ হয়ে যাবে। সো এখানে দুইটা চার্জের মধ্যে তড়িৎ বল কাজ করতে চাচ্ছে কিভাবে? বাহক কণার আদান প্রদানের মাধ্যমে এখানে বলের ইন্টারঅ্যাকশনটা হবে। কিন্তু মাধ্যমের যে কণাগুলা, তারা কি করতেছে? সেই বাহক কণার ইন্টারঅ্যাকশনকে দিচ্ছে বাধা, বা বাহক কণার যে আদান প্রদান সেটাকে বাধা দিচ্ছে। তখন কি বলের মান বেড়ে যাবে নাকি কমে যাবে? বাধা পাইলেই কি হবে? বলের মান যাবে কমে। ওকে, সো এখানে যেটা হবে, এই বাধার ফলে বা ইন্টারফেয়ার করার জন্য বলের মান কমে যাবে। ওকে, বলের মান কমে যাবে। এবং একটা মাধ্যমের কণা কত বেশি বাধা দিতে পারে তার উপর নির্ভর করে হচ্ছে ভেদনযোগ্যতার মান। যেই মাধ্যমের ভেদনযোগ্যতা যত বেশি, সেই মাধ্যমের কণাগুলা বলের আদান প্রদানে তত বেশি বাধা দিবে। বলের আদান প্রদানে বাধা দিবে বেশি, ঠিক আছে? বেশি ইন্টারফেয়ার করবে, এবং যেহেতু বেশি ইন্টারফেয়ার করবে বা বাধা বেশি দিবে, তার জন্য বলের মানও কি হবে? কমে যাবে। তার মানে যেই মাধ্যমের ভেদনযোগ্যতা যত বেশি, সেই মাধ্যমে বলের মান হবে তত কম। এবং এইটাই হওয়ার কথা। কিভাবে? বলের ফর্মুলা কি ছিল? বলের ফর্মুলা ছিল F is equals to C into Q1 Q2 divided by R squared। সি মানে জানো কি পড়লা? 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন, তাই তো? বসাই দাও তো একটু। 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার্ড। যদি ইপসাইলনের মান বাড়ে, বলের মান কি বাড়বে না কমবে? কমবে ভাই। আর যদি ইপসাইলনের মান কমে, সেই ক্ষেত্রে হচ্ছে বলের মানটা বাড়বে। তার মানে যখনই আমাদের ইপসাইলনের মানটা বেড়ে যাবে, বলের মান তখন কমে যাবে। যখন ইপসাইলনের মান কমে যাবে, বলের মান তখন বেড়ে যাবে। এটা তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। যদি তোমাকে থিওরিটিক্যালি ব্যাখ্যা করতে বলে, যখন ভেদনযোগ্যতা বেড়ে যাচ্ছে, মানে মাধ্যমের কণাগুলা এখন বলের ইন্টারঅ্যাকশন আরো বেশি বাধা দিচ্ছে, মানে আলটিমেটলি দুইটা চার্জের মধ্যবর্তী বলকে কমাই দিতেছে।
ইন্টারফেয়ার করতেছে বেশি। আর যখন এই ভেদনযোগ্যতার মান কমে যাবে, তার মানে ইন্টারফেয়ার করতেছে কম, ইন্টারঅ্যাকশনে বাধা দিচ্ছে কম, তখন হচ্ছে বলের মানটা বেড়ে যাবে। এবং সবচেয়ে কম ভেদনযোগ্যতা হয় কার? শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা হয় হচ্ছে সবচেয়ে কম। এজন্য দুইটা চার্জের মধ্যবর্তী বল তুমি হাইয়েস্ট পাবা শূন্য মাধ্যমে। অন্য যে কোনো মাধ্যমে তুমি নিয়ে যাও, মধ্যবর্তী বলের মান বা এদের মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বলের মান অবশ্যই কমে যাবে, কারণ ওই মাধ্যমের একটা নির্দিষ্ট ভেদনযোগ্যতা আছে যেটা শূন্য মাধ্যমের চেয়ে বেশি, এবং ভেদনযোগ্যতা বেশি হওয়ার জন্য তারা বলের ইন্টারঅ্যাকশনে বাধা দিবে বেশি, এবং বলের ইন্টারঅ্যাকশনে বাধা যেহেতু বেশি দিচ্ছে, অটোমেটিক্যালি বলের মান কি হবে? কমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ভেদনযোগ্যতা জিনিসটা কি প্রকাশ করে? একটা মাধ্যমের কণা বলের ইন্টারঅ্যাকশনে কতটুকু বাধা দিচ্ছে। ভেদনযোগ্যতা যত বেশি, বাধা দিবে তত বেশি, বলের মান তত কমে যাবে। ভেদনযোগ্যতা যত কম, বাধা দিবে তত কম বা ইন্টারফেয়ার করবে তত কম, বলের মান তত কমে যাবে, বেড়ে যাবে। ঠিক আছে? আর সবচেয়ে কম ভেদনযোগ্যতা হয় কার? সবচেয়ে কম ভেদনযোগ্যতা হয় হচ্ছে শূন্য মাধ্যমের। লেখো, কোথায় লিখবা? পরের পেজে লেখো, আসো। সবচেয়ে কম ভেদনযোগ্যতা লেখো তো দেখি। সবচেয়ে কম ভেদনযোগ্যতা কার হয়? সবচেয়ে কম ভেদনযোগ্যতা হয় হচ্ছে শূন্য মাধ্যমের। ঠিক আছে? কার? শূন্য মাধ্যমের। ওকে, এর জন্য শূন্য মাধ্যমে যে তড়িৎ বল সেটার মান হয় ম্যাক্সিমাম। আর হাতের লেখা ভাই, ছোটবেলায় পাশের বাসার আন্টিরা যদি একটু বকাবকি করতো তাহলে হাতের লেখাটা মনে একটু সুন্দর হইতো। ঠিক আছে? সবচেয়ে কম ভেদনযোগ্যতা হচ্ছে শূন্য মাধ্যমে বা ভ্যাকিউমে। ঠিক আছে? শূন্য মাধ্যমে। এবং এই ভেদনযোগ্যতার মান কত শূন্য মাধ্যমে? শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতার মান হচ্ছে, লেখো তো, 8.854 ইন্টু 10⁻⁻12। ভাইয়া এই মান কি আমার মুখস্থ রাখা লাগবে? মুখস্থ না রাখলেও কোনো সমস্যা নাই। কেন? দেখো, শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক কত? শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক হচ্ছে c = 9 × 10⁻⁹। শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক মানে কি? শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক মানে হলো 1/4π ইন্টু শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। আর শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতাকে প্রকাশ করা হয় ইপসাইলন নট দ্বারা। ওকে, তার মানে এটার মান হচ্ছে 9 × 10⁹। এখান থেকে যদি তুমি ইপসাইলন নটের মান ক্যালকুলেট করো, দেখবা 8.854 ইন্টু 10⁻⁻12 চলে আসতেছে। ওকে, আরেকটা ছোট্ট প্রশ্ন, এই যে ভেদনযোগ্যতা, এটার একক কি হবে? খুবই সহজ। কুলম্বের ধ্রুবকের একক কি বলতো? কুলম্বের ধ্রুবকের একক হচ্ছে ভাইয়া নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ভেদনযোগ্যতা কি এই সি এর উল্টা না? 4 এবং পাই, এটার তো কোনো একক নাই। ঠিক আছে? একক আছে শুধুমাত্র এই সি এবং ইপসাইলনের। সি আর ইপসাইলন কি পরস্পরের ইনভার্স? সি = 1/4π ইপসাইলন, একটার একটার উল্টা। তাহলে ইপসাইলনের একক কি হবে? কুলম্বের ধ্রুবকের এককটাকে জাস্ট উল্টাই দাও, তাইলেই তুমি ভেদনযোগ্যতার একক পেয়ে যাবা। তার মানে এটার একক হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। মনে থাকে যেন, এমসিকিউতে কিন্তু তোমার মান দিয়ে দিবে এরকম যে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কোনটা, তোমার বলে দিছে 8.854, এটা প্রথম অপশন, ইন্টু 10⁻⁻12 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। 4 নাম্বার অপশনে যে দিয়ে রাখছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার পার নিউটন। তুমি তো প্রথম অপশন দেখেই মনে করো খুশিতে পুরা সেই, ভাই আমি তো মুখস্থ করছিলাম, আমার তো ভাই হয়ে গেছে এমসিকিউ, এটা দিয়ে দিছি। স্যার দিবে কাইটা কেন? মান তো ঠিক আছে, কিন্তু এই যে একক, এককটা তো ভুল। এইটা কি ভেদনযোগ্যতার একক না? সো মান এবং একক দুইটাই ভালো মতো খেয়াল করা লাগবে। ঠিক আছে? এমসিকিউতে এই ভুলটা বাচ্চারা অনেক করে, এটা একটু খেয়াল রাখো, এই ভুলটা যেন না হয়। ওকে, কুলম্বের ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এবং আমাদের ভেদনযোগ্যতা একক হচ্ছে তার ইনভার্স, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ওকে, এবং এখানে যেটা লেখা হয়েছে এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। ওকে, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। ওকে, এখন যদি ভাইয়া শূন্য মাধ্যম বাদে অন্য কোনো মাধ্যম হয়, ধরেন ভাইয়া পানি,
সেটার ভেদনযোগ্যতা আমি কই থেকে পাবো? আর ভেদনযোগ্যতা যদি আমি নাই পাই, আমি পানির জন্য কুলম্বের ধ্রুবকের মান কেমনে পাবো? তাই না? এরকম একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে ভাইয়া আমি দুইটা চার্জকে পানিতে নিয়ে রাখলাম, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R, তাদের মধ্যে বল কত ভাইয়া? রাখছি কোথায়? পানিতে, তাই না? পানিতে নিয়ে স্থাপন করছো, মধ্যবর্তী বল কত হবে বলো? মধ্যবর্তী বল হবে Fc ইজ ইকুয়ালস টু কুলম্বের ধ্রুবক পানিতে। পানিতে কুলম্বের ধ্রুবক যত তত, কারণ তুমি মাধ্যম চেঞ্জ করলেই কুলম্বের ধ্রুবক চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু শূন্য মাধ্যমের কুলম্বের ধ্রুবক বসালে হবে না, মাল্টিপ্লাইড বাই Q1 Q2 বাই R স্কোয়ার। পানিতে কুলম্বের ধ্রুবক মানে কি? মানে হচ্ছে 1/4 পাই ইন্টু পানিতে ভেদন যোগ্যতা, ওকে, মাল্টিপ্লাইড বাই Q1 Q2 বাই R স্কোয়ার। এখন পানিতে যে ভেদন যোগ্যতা সেটার মান যদি তোমার জানা না থাকে, পানিতে কুলম্বের ধ্রুবকের মান তুমি বের করতে পারবা? পারবা না। তাইলে তুমি ম্যাথ কেমনে করবা বলো? এটা তো পানিতে ভেদন যোগ্যতা, এটার মান যদি তোমার জানা না থাকে তাহলে কি ম্যাথ তুমি করতে পারবা? পারবা না। তাহলে ভাইয়া কি করব? আমি কি এরকম মুখস্থ করব? কয়টা মুখস্থ করবা? পানিরটা মুখস্থ করবা, কাচেরটা মুখস্থ করবা, তেলেরটা মুখস্থ করবা, খালি মুখস্থই করবা নাকি? না, কুইশ্চেনে দেওয়া থাকবে। বাট মজার ব্যাপার হচ্ছে কুইশ্চেনে তোমারে এইটা দিয়ে দিবে না। তাহলে কি দিয়ে দিবে ভাইয়া? এমন একটা কিছু দিয়ে দিবে যেখান থেকে এইটার মান বের করা সম্ভব। দিয়ে দিবে হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা। এই পর্যন্ত হয়েছে না? এই পর্যন্ত তো বুঝছো তাই না? একদম সহজ জিনিস। আই গেস ভেদনযোগ্যতা নিয়ে খুব বেশি সমস্যা থাকার কথা না। মেইনলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা, কারণ ম্যাথে যখন আসবে এই জিনিস তখন তোমাকে আপেক্ষিক ভেদনযোগ্যতা দিয়ে দিবে কোয়েশ্চেনে, সেখান থেকে ভেদনযোগ্যতার মান বের করে দেন তোমার ম্যাথ করিতে হইবে। সহজ কনসেপ্ট। লেখো আপেক্ষিক ভেদনযোগ্যতা, জীবন বড়ই নিষ্ঠুর। লেখো, এটা লিখুন আছে জীবন বড়ই নিষ্ঠুর, লেখো আপেক্ষিক ভেদনযোগ্যতা। আপেক্ষিক ভেদনযোগ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি অথবা পরাবৈদ্যুতিক ধ্রুবক, ওকে, আপেক্ষিক ভেদনযোগ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি অথবা কি পরাবৈদ্যুতিক ধ্রুবক, সবই একই জিনিস। পরাবৈদ্যুতিক ধ্রুবক। ভাইয়া এই পরাবৈদ্যুতিক ধ্রুবক কি জিনিস? খুবই সহজ। ধরো তুমি চার্জকে রাখছো পানিতে। কোথায় রাখছো চার্জকে? চার্জকে তুমি রেখেছো পানিতে, ওকে। সেক্ষেত্রে তুমি যখন ম্যাথ করতে যাবা তোমার কি লাগবে? পানির ভেদনযোগ্যতা লাগবে, তাই না? তুমি যেই মাধ্যমেই চার্জকে রাখো না কেন সেই মাধ্যমের ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এইটাই হচ্ছে ওই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা। এটাকে অনেক সময় কে দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলা। এটাই আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা। সহজ। কি বললেন ভাইয়া? বুঝি নাই। তোমার ধরো তোমারে বলে দিছে, কথার কথা তোমারে বলে দিছে পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে ধরো 7। কত? 7। এটা কার? এটা হচ্ছে পানির। কি দিয়ে দিছে? পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক। তার মানে কি? তার মানে হচ্ছে পানির ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার 7 গুণ। সহজ কথা। কি বললাম? তোমাকে বলে দিছে পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক 7। হোয়াট ডাজ ইট মিন? পানির যে ভেদনযোগ্যতা সেটা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার 7 গুণ। কারণ এই পরাবৈদ্যুতিক ধ্রুবক কি নির্দেশ করে? এটা কিসের পরাবৈদ্যুতিক ধ্রুবক? পানির, তাই না? এটা নির্দেশ করে পানির ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা ইজ ইকুয়ালস টু 7। তাহলে পানির ভেদনযোগ্যতা কত হবে? পানির ভেদনযোগ্যতা হবে 7 মাল্টিপ্লাইড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। ওকে, ইজি। আমি তোমাকে বললাম যে ভাইয়া আমাকে বলে দিয়েছে কাচ কি, কাচের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা হচ্ছে 50। কথার কথা। কার? কাচের। এইটার মানে কি ভাইয়া? মানে হচ্ছে কাচের ভেদনযোগ্যতা শূন্য, ও বাহিরে ভাই পড়ে যাচ্ছিলাম, সরি। কাচের যে ভেদনযোগ্যতা সেটা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার 50 গুণ। কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি? কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে কাচের ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এটার মান কত দেওয়া আছে? 50। তাহলে কাচের ভেদনযোগ্যতা কত হবে? কাচের ভেদনযোগ্যতা হবে 50 মাল্টিপ্লাইড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তার মানে কাচের ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার 50 গুণ।
শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা তো মুখস্থ 8.854 ইন্টু 10⁻⁻12, এইটা একটু মুখস্থ রাখা লাগবে। সো সেটা দিয়ে 50কে গুণ করে দিলেই তুমি কাছেরটা পেয়ে যাবা, সেটা দিয়ে 7কে গুণ করে দিলে তুমি পানিরটা পেয়ে যাবা। সো এইটা হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া থাকবে। কোয়েশ্চেনে দেওয়া থাকবে কোনটা? কে এর মান। ওকে, কোয়েশ্চেনে দেয়া থাকবে। ওকে, মনে থাকবে। এবং এইটা ব্যবহার করে হচ্ছে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে ভাই আমি ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করব? খুবই সহজ, তুমি একটু খেয়াল করো। যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দ্বারা ভাগ করলে তুমি কি পাচ্ছ? ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক পাচ্ছ। তার মানে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে ওই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক মাল্টিপ্লাইড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এতক্ষণ ধরে এটাই লিখতেছিলাম। এখন ধরো তুমি একটা র্যান্ডম মাধ্যমে চার্জকে নিয়ে গেলা, কি করলা? একটা র্যান্ডম মিডিয়ামে বা একটা র্যান্ডম মাধ্যমে চার্জকে নিয়ে গেছো, Q1 Q2 তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R, এবং এই মাধ্যমের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা তোমাকে বলে দিছে K। ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কত? K। তোমাকে প্রশ্ন করেছে এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত। তুমি যদি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করো, বলো ফর্মুলা কি হবে? Fc is equals to C multiplied by Q1 Q2 divided by R squared। এখানে সিটা কি ভাইয়া? সিটা হচ্ছে এই যে মাধ্যমটা, এই মাধ্যমের কুলম্বের ধ্রুবক। যে কোনো মাধ্যমের কুলম্বের ধ্রুবক কেমনে বের করে? 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন। এই ইপসাইলনটা কি? এই মাধ্যমটার ভেদনযোগ্যতা মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার্ড। ওকে, এখন ভাইয়া এই মাধ্যমের ভেদনযোগ্যতা তুমি কেমনে বের করবা? এই মাধ্যমটার ভেদনযোগ্যতা হবে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা মাল্টিপ্লাইড বাই পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে কি লেখা যায়? ইপসাইলনের পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু কে মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। ওকে, এই পার্টটা একটু খেয়াল করো তো। 1 বাই 4 পাই ইপসাইলন নট, এটা কি? এটা হচ্ছে শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক। এটার মান তোমার জানা আছে না? 9 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই কে মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। ওকে, সো এই হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে কুলম্বের বল বের করার ফর্মুলা। সেম ফর্মুলা, জাস্ট নিচে পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা গুণ হবে, আর কিছুই না। ফর্মুলায় কোনো পরিবর্তন নাই, বাকি সব কিছু সেম, জাস্ট কি হবে? নিচে ওই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, আর কোনো কিছু না। যদি বলে যে হ্যাঁ চার্জকে আমি পানিতে নিয়ে গেছি, পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক 7, সেক্ষেত্রে এই বল বের করার সময় জাস্ট 7 দিয়ে ভাগ করে দিতে হবে। যদি বলে আমি কাচে নিয়ে গেছি, কাচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 50, সেক্ষেত্রে জাস্ট বল বের করার সময় 50 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে, নাথিং এলস। বুঝতে পেরেছো? সো এইটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ভেদনযোগ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবং বারবার বলতেছি এই জিনিসটাই কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকবে, এবং এটা ব্যবহার করেই আপনার কি করতে হবে? ম্যাথ করতে হবে। ওকে, আরেকটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই। কি নাই? কোনো একক নাই। কেন একক নাই? কারণ এটা সমজাতীয় রাশির অনুপাত। দেখো কে মানে কি? কে মানে হচ্ছে ইপসাইলন ডিভাইডেড বাই ইপসাইলন নট। এইটার একক কি? এইটার একক হচ্ছে ভাইয়া কুলম্ব স্কয়ার্ড পার নিউটন পার মিটার স্কয়ার্ড। ঠিক আছে ভাইয়া, এইটার একক কি? এইটার এককও সেম, কুলম্ব স্কয়ার্ড পার নিউটন পার মিটার স্কয়ার্ড। তাহলে ভাইয়া এইটার একক কি হবে? কোনো এককই নাই ভাই। সো এটার কোনো একক নাই, এটা একটা এককবিহীন রাশি। ওকে, একক নেই, মনে থাকবে, একদম সহজ। পারবো না? পারবো। এবং এই আপেক্ষিক ভেদনযোগ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক থেকে তুমি না বলেরও এস্টিমেশন করতে পারবা। কিভাবে ভাইয়া? দেখো খুবই সহজ, এটাও একটু শিখাই দিই, পরবর্তীতে কাজে লাগবে। এই ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো না পরে এমসিকিউতে খুবই কাজে লেগে যায়। সো একটু দেখে রাখো, সামনে তো আমরা ম্যাথ করবোই, বাট দেখে রাখলে আই থিঙ্ক ইট উইল বি ইজিয়ার ফর ইউ পিপল। ধরো আমি তোমাকে বলছি এই হচ্ছে দুইটা চার্জ, Q1 কুলম, Q2 কুলম। ওকে, এদিকে আমরা আর দূরত্বে রাখছি, মধ্যবর্তী দূরত্ব আর। কোন মাধ্যমে? ধরো বায়ু মাধ্যমে। কোন মাধ্যমে রেখেছি? বায়ু মাধ্যমে। ওকে, পরবর্তীতে এই সেম দুইটা চার্জকে একই দূরত্বে আমরা নিয়ে গেছি পানির মধ্যে।
কোথায় নিয়ে গিয়েছি? সেম দুইটা চার্জকেই আমরা একই দূরত্বে নিয়ে গিয়েছি পানির মধ্যে। Q1 কুলম্ব, Q2 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব এখনো আর, বাট এরা আছে কোথায় এখন? পানিতে, এরা এখন আর বায়ুতে নাই। তোমাকে প্রশ্ন করছে প্রথম ক্ষেত্রে এদের মধ্যবর্তী বল যদি Fc হয় এবং পরবর্তীতে এদের মধ্যবর্তী বল যদি Fc প্রাইম হয়, এই দুইটা বলের রেশিও কত হবে? একবার তুমি সেম দুইটা চার্জকে একই দূরত্বে রাখছো হচ্ছে বায়ুতে, পরের বার ওই একই দুইটা চার্জকে একই দূরত্বে তুমি রাখছো পানিতে। প্রশ্ন করছে দুই ক্ষেত্রে বলের অনুপাত কত হবে? বলো প্রথম ক্ষেত্রে বল কত হবে? প্রথম ক্ষেত্রে বল হবে C মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এখানে সিটা কি? সি হচ্ছে শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক, সেটা কত? সেটা হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। পরবর্তীতে কি করছো? এই দুইটা চার্জকেই তুমি পানিতে নিয়ে গেছো ভাই। ধরো পানির যে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা হচ্ছে কে, তাহলে পানি মাধ্যমে এই দুইটা চার্জের মধ্যবর্তী বল কত হবে? এই দুইটা চার্জের মধ্যবর্তী বল হবে Fc প্রাইম ইজ ইকুয়ালস টু C প্রাইম ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এখানে C প্রাইমটা কি? C প্রাইম হচ্ছে পানিতে কুলম্বের ধ্রুবকের মান। পানিতে কুলম্বের ধ্রুবক কত হবে? পানিতে কুলম্বের ধ্রুবক হবে শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক ডিভাইডেড বাই পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, একটু আগেই পড়ে আসলাম না, যে কোনো মাধ্যমে কুলম্বের ধ্রুবক হয় শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক ডিভাইডেড বাই ওই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা। তাহলে পানিতে গেলে কুলম্বের ধ্রুবকের মান কত হবে? 9 ইন্টু 10⁹ ডিভাইডেড বাই পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক মাল্টিপ্লাইড বাই Q1 Q2 বাই R স্কোয়ার। ওকে, এবার জাস্ট একটু রেশিও নাও, Fc প্রাইম বাই Fc, দেখো সব কাটাকাটি যাবে, থাকবে খালি 1/k, বাকি সব কাটাকাটি সব কিছু সেম ভাই। তার মানে বলা যায় Fc প্রাইম ইজ ইকুয়ালস টু Fc বাই k। তাইলে কি হইছে? বল k ভাগের 1 ভাগ হয়ে গেছে। যদি এরকম হয় পানির পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 10, তাহলে পানিতে নিয়ে গেলে বলের মান হয়ে যাবে 10 ভাগের 1 ভাগ। যদি এরকম হয় যে না পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক 20, তাহলে চার্জকে বায়ু থেকে পানিতে নিয়ে গেলে বলের মান হয়ে যাবে 20 ভাগের 1 ভাগ। যেহেতু ভেদনযোগ্যতা বাইরে যাইতেছে, এর জন্য বলের মান কি হচ্ছে? কমে যাচ্ছে। দেখেন বুঝছেন কিনা? একদম ইজি। সবার কাছে কি এটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? যদি ক্লিয়ার হয় আমরা ম্যাথ সলভিং এ চলে যাব। চলো বাচ্চারা, একদম সহজ জিনিস, মানে কঠিনভাবে বোঝার কিছুই নাই। তুমি জাস্ট মাথায় রাখো ভেদনযোগ্যতা যে জিনিসটা সেটা হচ্ছে একটা মাধ্যমে বলের ইন্টারঅ্যাকশনে মাধ্যম কিভাবে বাধা দিবে বা মাধ্যম কিভাবে ইন্টারফেয়ার করবে। যদি ভেদনযোগ্যতার মান বাড়ে মানে মাধ্যম ইন্টারফেয়ার করবে বেশি, যদি ভেদনযোগ্যতার মান কমে তার মানে মাধ্যম ইন্টারফেয়ার করবে কম। মাধ্যম যদি বেশি ইন্টারফেয়ার করে সেক্ষেত্রে বলের মানটাও কমে যাবে, স্বাভাবিক, ইন্টারাকশন বেশি হইলে বলের মান তো কমবেই। আর যদি মাধ্যম কম ইন্টারফেয়ার করে সেক্ষেত্রে হচ্ছে বলের মানটা বেড়ে যাবে। শূন্য মাধ্যমে ইন্টারাকশন সবচেয়ে কম, ভেদনযোগ্যতাও সবচেয়ে কম এবং ইন্টারাকশনে সবচেয়ে কম। অন্য যে কোনো মাধ্যমেই তুমি যাও না কেন ভেদনযোগ্যতার মানটা বেড়ে যাবে, মানে মাধ্যমের কণাগুলা বলের ইন্টারাকশনে বাধা দিবে বেশি, দ্যাট মিন্স বলের মানটা কমে যাবে। এর জন্যই যখন তুমি বায়ু থেকে পানিতে নিয়ে আসতেছো সেম চার্জকে সেম দূরত্বে রাখতেছো, বলের মান কি হচ্ছে? সিগনিফিকেন্টলি ড্রপ করতেছে। কতখানি ড্রপ করবে? ডিপেন্ড করবে আপেক্ষিক ভেদনযোগ্যতার মান কত। আপেক্ষিক ভেদনযোগ্যতার মান যদি 10 হয় তাহলে বল 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আপেক্ষিক ভেদনযোগ্যতার মান যদি 50 হয় তাহলে বল 50 ভাগের 1 ভাগ হয়ে যাবে। দেখেন বুঝছেন কিনা? বুঝলে আমরা সামনে আগাবো। দাদা স্থির অবস্থায় 1 সেকেন্ডের কি প্রশ্ন করে? আচ্ছা ওকে, সিরাজ বলছে ফকফকা। ফকফকা? আরে সেই, বাকিদের কি অবস্থা? বাকিটা কি বুঝতে পেরেছেন নাকি? দেখেন বুঝলে আমরা একটু ম্যাথ সলভিং এ যাব। ম্যাথগুলো খুব সহজ এখানকার, ঠিক আছে? জাস্ট একটা ম্যাথ আছে একটু চিন্তা করার মতো, বাকি সবগুলো ম্যাথ এখানে সহজ, কঠিন বলে কোনো কিছু নাই এখানে। ওকে, কনস্ট্যান্ট গুণ আকারে ছিল এজন্য শূন্য হয় নাই। কনস্ট্যান্ট গুণ আকারে ছিল এজন্য শূন্য হয় নাই মানে কিসের মধ্যে কি ভাই? তোমরা কোন দুনিয়া থেকে কথা নিয়ে এসে কথা বলো? আই ডোন্ট নো। যখন কিছু বলবা একটু পরিষ্কার করে বলবা যেন আমারও বোধগম্য হয়। ভাই তোমরা অনেক হায়ার লেভেলের কথা বলো, আমার মাথার উপর দিয়ে চলে যায়। একটু মাঝামাঝি লেভেলের কথা বলো যেন আমার মাথার ভিতর দিয়ে যায়। কি অবস্থা? দাদা বুঝছি, একা থাকলে শূন্য হইতো,
কিসের মধ্যে কি? আদনান বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে, তাহলে সামনে আগাই। সাদিয়া বলছে বুঝছি ভাইয়া, ওকে সামনে আগাই, চলো ম্যাথ করবো, ইজি জিনিস, আসো। আচ্ছা এই যেখানে হচ্ছে যেগুলো ব্যাখ্যা ট্যাখ্যা করা আছে, বলো এগুলা কি এখন আসলে পারা কোনো ব্যাপার? যদি সংজ্ঞা আসে দেখো কি বলছে, দুইটা আধানের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্বে শূন্য স্থানে যে বল ক্রিয়া করে, আর দুইটা আধানের মধ্যে একই দূরত্বে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে যে বল ক্রিয়া করে, তাদের অনুপাতকে হয় একটা ধ্রুব সংখ্যা, এবং ওই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। যেমন তুমি একটু আগে কি পাইলা, যে পানিতে বল হচ্ছে বায়ু মাধ্যমে বল ডিভাইডেড বাই পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাইলে পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক কি হবে? শূন্য মাধ্যমে বল ডিভাইডেড বাই পানিতে বল, তার মানে শূন্য মাধ্যমের বলকে অন্য যে কোনো মাধ্যমের বল দ্বারা ভাগ করে দিলে আপনি ওই নতুন মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক পেয়ে যাবেন। কিন্তু আপনার মেক শিওর করা লাগবে চার্জের মান আপনি চেঞ্জ করতেছেন না, চার্জের মধ্যবর্তী দূরত্ব আপনি চেঞ্জ করতেছেন না। যদি এগুলো চেঞ্জ করে দেন তাইলে কিন্তু আবার ওই অনুপাতটা পরাবৈদ্যুতিক ধ্রুবকে নির্দেশ করবে না। যেমন আমরা যখন এই প্রমাণটা করছি তখন আমরা কিন্তু কিউ এর মান, আর এর মান এগুলো চেঞ্জ করিনি, এগুলোকে সেম রাখছি। সো মাথায় রাখা লাগবে এটা করার সময় চার্জের মান এবং আর এর মান চেঞ্জ করা যাবে না। যদি চেঞ্জ করো তাহলে আবার অন্যরকম হয়ে যাবে। ওকে, আমরা ম্যাথের মধ্যে দেখবো কি হয় না হয়। আসো প্রথম ম্যাথ কি বলেছে, সহজ কোয়েশ্চেন। দুইটা চার্জিত বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্বে একবার বায়ুতে আর একবার পানিতে স্থাপন করা হলো। দুই ক্ষেত্রে তড়িৎ বলের অনুপাত হচ্ছে 20:1। কোয়েশ্চেন করছে পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা কত, এবং 2 নম্বর কোয়েশ্চেন পানির ভেদনযোগ্যতা কত। এটা কোনোদিন রিটেনে আসবে, জিন্দেগিতেও আসবে না এই কোয়েশ্চেন রিটেনে। এটা কোথায় আসবে? এমসিকিউতে আসবে, রিটেনে আসার কোনো সম্ভাবনা নাই। বেশি সহজ প্রশ্ন ভাই। তাহলে ভাই এটা কেমনে সলভ করব? দেখো তোমাকে বলে দিছে বায়ু মাধ্যমে বল, ধরো এফ এ লিখলাম এটাকে, বায়ু মাধ্যমে বল, আর পানি মাধ্যমে বলের যে অনুপাত সেটা হচ্ছে 20/1। ভাইয়া আপনি কেমনে বুঝলেন বায়ুরটা বেশি পানিরটা কম? এইটা তো ভাই তোমার এমনিতেই পারা উচিত, কারণ স্বাভাবিক তুমি যখন পানিতে নিয়ে যাবা সেটার তো ভেদনযোগ্যতার মান কি বেশি, ভেদনযোগ্যতার মান বেড়ে গেলে বলের মান কি হয়, কমে যায়। সো অবশ্যই বায়ু মাধ্যমে বল হবে বেশি, পানি মাধ্যমে বল হবে কম, এবং এই দুজনের রেশিও হবে 20/1। ওকে গুড। এখন এই বায়ু মাধ্যমের বল আর পানি মাধ্যমের বলের রেশিওটা আসলে কি নির্দেশ করে? পানির ভেদনযোগ্যতাকে নির্দেশ করে। দেখো বায়ু মাধ্যমে বল কি হবে, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r²। পানি মাধ্যমে বল কি হবে, 1/4πε0 ইন্টু কে, এই কেটা কি, পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই r²। চার্জের মানও আমি চেঞ্জ করি নাই, আর এর মানও চেঞ্জ করি নাই, শুধুমাত্র মাধ্যম চেঞ্জ করছি, তার জন্য ভেদনযোগ্যতা একটা পরিবর্তন আসছে। এই যে ইপসাইলন নট ইন্টু কে, এই গুণফলটা হচ্ছে পানির ভেদনযোগ্যতা। ওকে গুড। তাহলে চলেন একটা থেকে যদি আরেকটাকে ভাগ করেন, মানে এফ এ বাই এফ ডাব্লিউ যদি আপনি নেন, আপনি কি পাবেন, শুধুমাত্র কে পাবেন, আর কিচ্ছু না। দেখো বাকি সব কাটাকাটি চলে যাবে। তুমি যদি এফ এ কে এফ ডাব্লিউ দিয়ে ভাগ করো, 4πε0 কাটাকাটি, Q1 Q2 কাটাকাটি, r² কাটাকাটি, থাকবে কি 1/1/k। কেটাকে উপরে নিয়ে যাও, থাকবে শুধুমাত্র কে, তার মানে কে এর মান হবে কত, 20। এইটাই পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা। এটা কি পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা। ওকে, আপেক্ষিক ভেদনযোগ্যতা। সেকেন্ড কোশ্চেনে কি বলছে, সেকেন্ড কোশ্চেনে বলছে ভাইয়া পানির ভেদনযোগ্যতা কত। ভাইয়া আপেক্ষিক ভেদনযোগ্যতা তো বের করছি, ভেদনযোগ্যতা কেমনে বের করব? খুবই সহজ, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ওই মাধ্যমটার আপেক্ষিক ভেদনযোগ্যতা পাওয়া যায়। তাহলে পানির ভেদনযোগ্যতা কত হবে, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা মাল্টিপ্লাইড বাই পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা, তার মানে 20 মাল্টিপ্লাইড বাই 8.854 ইন্টু 10⁻⁻12। ক্যালকুলেট করো কত আসে, 8.854 ইন্টু হচ্ছে 20, তাহলে আসে হচ্ছে 1.7708 ইন্টু 10⁻⁻10। একক কি হবে, একক হচ্ছে কুলম্ব স্কোয়ার্ড পার নিউটন পার মিটার স্কোয়ার। ভাইয়া এখানে একক কি হবে,
আপেক্ষিক ভেদনযোগ্যতার কোনো একক নাই, এখানে কোনো একক হবে না, বাট এখানে অবশ্যই একক দিতে হবে, মনে থাকবে? গুড। সো এখান থেকে আমরা খুব ইজিলি কি বের করতে পারলাম? পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা এবং পানির ভেদনযোগ্যতা। এগুলো এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে তোমরা বলবে যে 24 নাম্বার এবং 25 নাম্বার বহু নির্বাচনীর উত্তর দাও, প্রথম বহু নির্বাচনীতে থাকবে এইটা, দ্বিতীয়টায় থাকবে এইটা, পারবা না? অবশ্যই পারা উচিত। চলো নেক্সট, এগুলো সহজ ম্যাথ। ওকে, 2 নাম্বারটা কি বলছে? দুইটা চার্জিত বস্তুকে একটা নির্দিষ্ট মাধ্যমে, একটা নির্দিষ্ট দূরত্বে, দুঃখিত, প্রথমে বায়ু মাধ্যমে স্থাপন করা হলো, পরবর্তীতে এদের মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করে পানিতে স্থাপন করা হলো। এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলে বা ক্রিয়াশীল তড়িৎ বলে কি পরিবর্তন আসবে? তোমাকে বলে দিয়েছে পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা হচ্ছে 16। তার মানে এইবার কিন্তু আমরা শুধুমাত্র মাধ্যম চেঞ্জ করি নাই, যখন আমরা বায়ু থেকে পানিতে নিয়ে গেছি তখন মধ্যবর্তী দূরত্বও আমরা কি করছি? অর্ধেক করে দিছি। তাহলে চলেন প্রথমে আমরা একটু বায়ু মাধ্যমে ক্রিয়াশীল বলটা বের করি। লেখো, বায়ু মাধ্যমে কি হবে? কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। ওকে, এটাকে প্রকাশ করতেছি এফসি দ্বারা। বায়ু মাধ্যমে ক্রিয়াশীল বল হবে 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা চার্জের মধ্যে বায়ু মাধ্যমে ক্রিয়াশীল বল। পরবর্তীতে তুমি কি করছো? মাধ্যম চেঞ্জ করছো। মাধ্যম চেঞ্জ করে কোথায় নিয়ে গেছো? পানি মাধ্যমে। যখন তুমি পানি মাধ্যমে নিয়ে যাবা তখন ক্রিয়াশীল বল এফসি প্রাইম কত হবে? বলো, ভেদনযোগ্যতায় পরিবর্তন আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে ভাই, তুমি বায়ু থেকে পানিতে নিয়ে গেছো। এবার ভেদনযোগ্যতা কোনটা হবে? পানির ভেদনযোগ্যতা। পানির ভেদনযোগ্যতা কেমনে লিখবো? বায়ু মাধ্যমের ভেদনযোগ্যতা মাল্টিপ্লাইড বাই পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক অথবা আপেক্ষিক ভেদনযোগ্যতা। পরাবৈদ্যুতিক ধ্রুবকও যা, আপেক্ষিক ভেদনযোগ্যতাও একই জিনিস। তাহলে এখানে লিখবো 1/4 পাই ইপসাইলন নট কে মাল্টিপ্লাইড বাই Q1 Q2 বাই r²। নব, এবার r² হবে না, কারণ তুমি যখন বায়ু থেকে পানিতে নিয়ে গেছো তখন তুমি মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করে ফেলছো। তার মানে এইবার দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কি আর না, r/2। তার মানে এখানে আসবে r/2 তার উপর স্কোয়ার। তাহলে একটা কাজ করি, আমরা এই দুইটা বলের একটু রেশিও নিয়ে দেখি কি অবস্থা। আসো, এফসি প্রাইম ডিভাইডেড বাই এফসি, কি কি কাটাকাটি যাবে একবার চিন্তা করো। এই 1/4 পাই ইপসাইলন নট 1/4 পাই ইপসাইলন নট কাটাকাটি যাবে, Q1 Q2 কাটাকাটি যাবে, r² কাটাকাটি যাবে। যেমন এটা যদি আমি একটু খালি ভাঙাই লিখি তাহলে আসবে হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট কে Q1 Q2 ডিভাইডেড বাই r² মাল্টিপ্লাইড বাই 4। কারণ এখানে স্কোয়ার করে দিলে r²/4 হবে, 4টাকে তুমি চাইলে উপরে নিয়ে আসতে পারো। ওকে, এখন এই পুরো জিনিসটাই তো বাদ হয়ে যাবে, কারণ এইটা থাকবে না। 4 পাই ইপসাইলন নট থাকবে না। তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে 4/k। ওকে, কি থাকবে? 4 ডিভাইডেড বাই k। তুমি এখানে রেশিও নাও, দেখবা যে 4/k থাকতেছে, বাকি সব কিছু কাটাকাটি চলে যাচ্ছে। k এর মান কত? 16। তার মানে 4 ডিভাইডেড বাই 16 মানে হচ্ছে 1/4। ঠিক আছে, সো দ্য অ্যান্সার উইল বি 1/4। নো, এখনো অ্যান্সার বের হয় নাই। ওকে, আপাতত লেখো শুধুমাত্র 1/4। রেশিও পেয়ে গেছি। তাহলে এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় ভাইয়া এফসি প্রাইম ইজ ইকুয়ালস টু এফসি ডিভাইডেড বাই 4। তার মানে পানি মাধ্যমে তড়িৎ বলের মান হবে বায়ু মাধ্যমে তড়িৎ বল ডিভাইডেড বাই 4। বাট কোয়েশ্চেন কিন্তু এটা করে নাই। কোয়েশ্চেন করছে যে তড়িৎ বলে কি পরিবর্তন আসবে, মানে তড়িৎ বল কতটুকু বৃদ্ধি পাবে বা কতটুকু হ্রাস পাবে, সেইটা হচ্ছে আপনার দেখাইতে হবে। সো একটা ওয়ে হইতে পারে, আপনি এভাবে লিখতে পারেন যে তড়িৎ বল 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, এভাবে লিখতে পারো। অথবা তুমি তড়িৎ বলের পরিবর্তনের মান বের করে দেখাইতে পারো। তড়িৎ বলের পরিবর্তনের মান কেমনে বের করবা? ডেল এফসি। পরিবর্তন কেমনে বের করে? শেষ মান মাইনাস আদি মান। তার মানে ফাইনালি পানিতে নিয়ে গেলে তড়িৎ বল কত হইছে মাইনাস বায়ু মাধ্যমে তড়িৎ বল কত ছিল। ওকে, কোনো কিছুর পরিবর্তন কেমনে বের করা হয়? ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু। সো পানিতে নিয়ে যাওয়ার পর আমাদের ফাইনালি তড়িৎ বল কত হইছে মাইনাস বায়ু মাধ্যমে তড়িৎ বল কত ছিল, সেইটাই নির্দেশ করবে তড়িৎ বলের পরিবর্তনের মান। এখন এই এফসি প্রাইমের মান কত? এফসি বাই 4
মাইনাস এফসি, তার মানে অ্যান্সার আসবে মাইনাস 3fc/4। তার মানে তড়িৎ বল এতটুকু কমে যাবে। পরিবর্তনের মান মাইনাস আসা মানে কি, মানে হচ্ছে জিনিসটার ভ্যালু বা ওই রাশিটার ভ্যালু কমে যাইতেছে। তার মানে তড়িৎ বল কতটুকু কমে যাবে, লেখো তড়িৎ বল 3fc/4 পরিমাণ কমে যাবে। ঠিক আছে, পরিমাণ কমে যাবে, একদম ইজি। এইটা হবে তোমার অ্যান্সার। অর্থাৎ তুমি এভাবেও লিখতে পারো যে পানিতে নিয়ে গেলে তড়িৎ বল বায়ু মাধ্যমে তড়িৎ বলের 4/1 হয়ে যাবে। তোমার যেভাবে লিখতে ভালো লাগে, সহজ। পারবা না? দেখো তো, এইটা আসতে পারে, এইটা হচ্ছে রিটেনে আসার মতোই কোয়েশ্চেন, সুন্দর প্রশ্ন, বাট খুবই ইজি প্রশ্ন, না পারার কোনো কারণ নাই। বাট আগেরটা রিটেনে আসবে না, আগেরটা হচ্ছে এমসিকিউ এর জন্য। ওকে, সো দেখো পারবা কিনা গাইস। তপন স্যারের বইয়ে, হ্যাঁ, জারিফকে এই সূত্রগুলা কই পাইছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ তুমি এইভাবে করতে পারো, বাট দ্য থিং ইজ তুমি কি এই ম্যাথটা এইভাবে করতে পারবা? এটা না, তুমি যে ফর্মুলাটা লিখছো সেটা তো অ্যাপ্লিকেবল যখন চার্জের মান এবং মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হচ্ছে না, এবং সেটাই তো তোমার এই ম্যাথের মধ্যে করে দিলাম, তাই না? এই ম্যাথের পুরো সেন্সটা তো এটাই ছিল, আর তো কিছু না। বাট যদি মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করে দেয় তখন তো তুমি এভাবে করতে পারবা না, তখন হচ্ছে তোমার এইভাবে করতে হবে। ওকে, ইজি। দেখেন পারবেন নাকি? সহজ কনসেপ্ট বুঝলে আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাব, পরের ম্যাথটা আরো সহজ। হ্যাঁ, এতটাও সহজ না যদিও। আসো পরেরটা যাব। দেখো দেখো দেখো, এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে উই উইল মুভ টু দ্য নেক্সট ম্যাথ গাইস। বুঝতে পেরেছি সবাই? ওকে, বুঝছি ভাইয়া, ঠিক আছে, সামনে আগাই, আসো। আজকের লাস্ট ম্যাথ, আজকের পর আর ম্যাথ করাবো না, যাও, এটাই আজকের লাস্ট ম্যাথ। প্রথম কথা হচ্ছে এই ম্যাথ না এইচএসসি পরীক্ষা আসবে না, ঠিক আছে? এই ম্যাথটা একটু হালকা কঠিন আর কি, কঠিন বলা ঠিক না, সহজই আছে, তোমরা পারবা। আমার জন্য কঠিন, ওকে, তোমাদের জন্য সহজ, বাট এটা এইচএসসি পরীক্ষায় আসবে না। এইচএসসির জন্য এই ম্যাথ তোমার লাগবে না, এটা লাগবে হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, এর বাইরে কোথাও এই জিনিস তোমার লাগবে না। আচ্ছা, কোয়েশ্চেনটা একটু পড়ো। কোয়েশ্চেনে তোমাকে বলা আছে যে দুইটা সমপরিমাণ চার্জে চার্জিত গোলককে একই দৈর্ঘ্যের দুইটা সুতার সাহায্যে বায়ু মাধ্যমে ঝুলিয়ে দেওয়ায় সুতাদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তীতে এই সিস্টেমটাকে একটা তরল নিয়ে স্থাপন করা হলো এবং মধ্যবর্তী কোণ এখনো 60 ডিগ্রি পাওয়া গেল। তোমাকে প্রশ্ন করছে চার্জিত গোলকের ঘনত্ব যদি 2000 কেজি/মিটার কিউব হয় এবং তরলের ঘনত্ব, যেই তরলের মধ্যে তুমি নিয়ে গেছো চার্জিত গোলককে, তার ঘনত্ব যদি 500 কেজি/মিটার কিউব হয়, তাহলে তরলটার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত? ওকে, তাহলে আসো একটু দেখা যাক এই ম্যাথ কেমনে করবো। প্রথমত একবার তুমি এদেরকে স্থাপন করছো হচ্ছে বায়ু মাধ্যমে, ওকে, আর একবার স্থাপন করছো হচ্ছে পানিতে, তাই তো? কিভাবে স্থাপন করেছো? এই হচ্ছে একটা চার্জিত গোলক, এই হচ্ছে আর একটা চার্জিত গোলক, সিমিলার কাহিনী এখানেও, এই হচ্ছে একটা চার্জিত গোলক, ওকে, এই হচ্ছে আর একটা চার্জিত গোলক, ঠিক আছে? ওকে, এখানে আছে একটা, এখানে আছে আর একটা, সেম এখানে আছে একটা, এখানে আছে হচ্ছে আর একটা। আর কি কি ইনফরমেশন দেওয়া আছে? আর কোনো কিছু দেওয়া নাই, জাস্ট বলা আছে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 60 ডিগ্রি। এই যে এই দুজনের মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি, এখানেও সেম, এই দুজনের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি। বাট একটু ব্যাপার আছে, তুমি এইটা করছো হচ্ছে বায়ু মাধ্যমে। কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে, ওকে, এবং এইটা তুমি করছো একটা ফ্লুইডের ভিতরে, একটা তরলের মধ্যে। সো এটা আছে হচ্ছে তরলে, ওকে, তরল মাধ্যমে, অন্য কোনো একটা তরলের মধ্যে। ওকে, ফাইন। এখন প্রথম কথা যে কোয়েশ্চেন তোমার মাথায় আসবে, যেখানে 60 ডিগ্রি কোণ কেন তৈরি হইলো ভাই? কারণ দুইটা চার্জিত গোলক, এখানে ধরো প্লাস কিউ কুলম চার্জ আছে, দুইটা কি সমপরিমাণ চার্জে চার্জিত? ইয়েস, বলাই আছে সমপরিমাণ চার্জে চার্জিত, তার মানে এখানে কিউ কুলম থাকলে এখানেও আছে প্লাস কিউ কুলম। দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, এবং এরা বিকর্ষণ করেই এরকম একটা 60 ডিগ্রির কৌণিক সরণ ঘটাইছে, বা 60 ডিগ্রি পরিমাণ কৌণিক দূরত্বে সরে গেছে। সেম কাহিনী তুমি যখন পানির মধ্যে ডুবাইছো তখনও চার্জের পরিমাণ তো চেঞ্জ হয় নাই, এখানে প্লাস কিউ কুলম, এখানেও প্লাস কিউ কুলম, এবং তারা এখনো বিকর্ষণ করে এই 60 ডিগ্রি পরিমাণ দূরেই সরে গেছে। যদি তারা 60 ডিগ্রি পরিমাণ দূরে সরে যায়, তাহলে আমার একটা ইনফরমেশন বলো, এই যে এদের যে মধ্যবর্তী দূরত্ব, এটা কি চেঞ্জ হয়েছে? অবশ্যই না, মধ্যবর্তী দূরত্ব আগেও যা ছিল এখনো
তাই আছে। ভাইয়া কোশ্চেনে তো এটা বলে দেয় নাই, বলে দেওয়া দরকার নাই, কারণ আপনাকে বলেই দিয়েছে এই অ্যাঙ্গেলের মান আগেও 60 ডিগ্রি, এখনো 60 ডিগ্রি। যদি এই দুইটা বস্তু আরো দূরে সরে যাইতো তাহলে অ্যাঙ্গেলের মান বৃদ্ধি পাইতো, যদি এই দুইটা বস্তু আরো কাছে চলে আসতো তাহলে অ্যাঙ্গেলের মান কমে যাইতো। অ্যাঙ্গেলের মান কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। তার মানে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের পরিমাণও চেঞ্জ হয় নাই। আগেও ছিল আর মিটার, সাপোজ এটা হচ্ছে আর মিটার, এখনো আছে কত? আর মিটার। ওকে, এখন আমরা একটু একটা চার্জ নিয়ে অ্যানালাইসিস করি, যেমনটা আমরা ওই যে হোমওয়ার্কের ম্যাথগুলোতে করছিলাম, সেম জিনিস। ধরো এই চার্জটা, এই চার্জের উপর কি কি বল আছে? প্রথমত এই বরাবর একটা সুতার টান আছে, ঠিক আছে? আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই বরাবর সুতার টান কত হবে? টি কস থিটা। এই বরাবর সুতার টান কত হবে? টি সাইন থিটা, ঠিক আছে? ওজন আছে না একটা? অবশ্যই আছে। কোন দিকে? নিচের দিকে, mg। এই চার্জকে বিকর্ষণ করবে না? অবশ্যই করবে। কোন দিকে? এই দিকে, fc। ওকে, তার মানে এখানে এই চার্জের উপর 4টা বল কাজ করতেছে। 3টা করতেছিল, বাট আমরা এই টিটাকে 2টা লম্ব উপাংশে ভাগ করে দিছি, তো এখন 4টা বল কাজ করতেছে। আনুভূমিক বরাবর এই দিকে টি কস থিটা, ওই দিকে fc। উলম্ব বরাবর উপরের দিকে টি সাইন থিটা, নিচের দিকে কত? mg। এতটুকু নিয়ে কোনো কনফিউশন নাই। এবং এই পুরো জিনিসটা কোথায়? বায়ু মাধ্যমে। তাহলে আমরা যদি একটু বায়ু মাধ্যমের জন্য অ্যানালাইসিস করে আসো, কিসের জন্য? বায়ু মাধ্যমের জন্য। আমরা পরে তরলে যাচ্ছি, প্রথমে বায়ু মাধ্যমে আসো। বায়ু মাধ্যমেরটা একদম আমাদের আগের ম্যাথের মতোই, কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? বায়ু মাধ্যমে আমাদের চার্জিত বস্তুর উপর বল হচ্ছে 4টা। এই বরাবর টি সাইন থিটা, এই বরাবর হচ্ছে mg, এই বরাবর টি কস থিটা, এবং এই বরাবর হচ্ছে fc। বলো তো fcটা কি? fc হচ্ছে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, এটা তো বায়ু মাধ্যমে রাখছো তাই না? সো বায়ু মাধ্যমে এই চার্জের উপর কতখানি বিকর্ষণ বল প্রয়োগ করতেছে, সেইটা হচ্ছে fc। আমি চাইলে fc কে কিভাবে লিখতে পারি? fc কে আমি লিখতে পারি, আচ্ছা এটা লেখার দরকার নেই, fc কে fc এর মতোই রাখো, মাথায় রাখো খালি এটা কি? এটা হচ্ছে বায়ু মাধ্যমে কুলম্বের বল। বায়ু মাধ্যমে কুলম্বের বল, ঠিক আছে? কোনো কিছু লেখার দরকার নেই, এভাবেই রেখে দিই, কুলম্বের বল, জাস্ট নোট করে রেখে দাও সাইডে। ওকে, এখন আমাদের চার্জ 60 ডিগ্রি কোণে এমনি করে সইরা গেছে এবং এই অবস্থায় স্টেবল আছে, তাহলে চার্জ কি ভারসাম্যে আছে নাকি নাই? ভাই এরা পরস্পর থেকে 60 ডিগ্রি কোণে সরে গেছে, এভাবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এভাবেই আছে, তার মানে অবশ্যই তারা ভারসাম্যে আছে। যদি ভারসাম্যে না থাকতো মধ্যবর্তী কোণ তো চেঞ্জ হইতে থাকতো, 60 ডিগ্রিতে ফিক্সড হইতো না। তার মানে চার্জ দয় কেমনে আছে? ভারসাম্যে বা ইকুইলিব্রিয়ামে। তার মানে চার্জের উপর নিট ফোর্স কত? 0। নিট ফোর্স কখন 0 হবে? যখন আনুভূমিক বরাবরও নিট ফোর্স 0 এবং উলম্ব বরাবরও নিট ফোর্স 0। তার মানে টি কস থিটার মান হইতে হবে বা টি সাইন থিটার মান হইতে হবে mgর সমান, এবং টি কস থিটার মান কত হইতে হবে? fcর সমান। ওকে, একটা দিয়ে আরেকটাকে একটু ভাগ করো তো কি হবে? এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, আমি যদি 1 দিয়ে 2 কে ভাগ করি তাহলে উপরে থাকবে টি সাইন থিটা, নিচে থাকবে টি কস থিটা, টি টি বাদ সাইন বাই কজে হয়ে যাবে ট্যান থিটা, ডান পাশে কি থাকবে? mg ডিভাইডেড বাই fc। ওকে, এখানে fcটা কি? শূন্য মাধ্যমে কুলম্বের বল। mটা কি? m হচ্ছে চার্জিত বস্তুর ভর, বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ তোমাকে এইবার চার্জিত বস্তুর ভর দিয়ে দেয় নাই। আমরা যখন আগের বার ম্যাথটা করছিলাম তখন কিন্তু কোয়েশ্চেনে চার্জিত বস্তুর ভর দেওয়া ছিল, বাট এইবার কোয়েশ্চেনে কি চার্জিত বস্তুর ভর দেওয়া আছে? দেওয়া নাই। তাইলে কি করব ভাইয়া? চার্জিত বস্তুর ভর বের করা লাগবে। কেমনে বের করবা? ধরো এই হচ্ছে তোমার চার্জিত গোলক এবং এইটার আয়তন হচ্ছে v। আয়তন কত? v। তাহলে ওর ভর কত হবে বলো তো? আমরা ভর ঘনত্ব দিয়ে কেমনে বের করি? m is equals to rho into v। ওকে, এখানে রোটা কি? রো হচ্ছে চার্জিত বস্তুর ঘনত্ব, দেওয়া আছে না চার্জিত বস্তুর ঘনত্ব 2000, তার মানে ভর হবে হচ্ছে 2000 মাল্টিপ্লাইড বাই ভি, যেখানে ভিটা হচ্ছে চার্জিত বস্তুর আয়তন। বুঝতে পেরেছো? ভিটা কি? চার্জিত বস্তুর ভলিউম বা আয়তন, কারণ ভর মানে হচ্ছে ঘনত্ব মাল্টিপ্লাইড বাই আয়তন। সো ভরের পরিবর্তে আমরা লিখে দিতে পারি 2000 মাল্টিপ্লাইড বাই ভি। লেখো ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 2000 মাল্টিপ্লাইড বাই ভি
ইন্টু জি ডিভাইডেড বাই হচ্ছে এফসি। হয়েছে? এটাকে এইভাবে রেখে দাও, এটাকে এইভাবে রাখো। গেল। আমরা কোথায় অ্যানালাইসিস করলাম? বায়ু মাধ্যমে। এইবার অ্যানালাইসিস করতে হবে এই ফ্লুইডটার মধ্যে বা এই তরলটার মধ্যে। যখন তুমি এই সিস্টেমটাকে তরলের মধ্যে নিয়ে যাবা তখন হালকা একটু পরিবর্তন আসবে। কিসে কিসে পরিবর্তন আসবে? প্রথম পরিবর্তন আসবে বিকর্ষণ বলে। কেন ভাইয়া? যখন সেম জিনিসকে, সেম চার্জকে তুমি একই দূরত্বে শূন্য মাধ্যম থেকে তরলে নিয়ে যাবা, বিকর্ষণ বলের মান কি কমে যাবে না? অবশ্যই কমবে। কেন? কারণ এই তরলের একটা ভেদনযোগ্যতা আছে এবং সেই ভেদনযোগ্যতা অবশ্যই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার চেয়ে বেশি। যদি ভেদনযোগ্যতা বেশি হয়, চার্জের মান এবং মধ্যবর্তী দূরত্ব যদি তুমি চেঞ্জ না করো, তাহলে কি কুলম্ব বলের মান কমে যায় না? কমে যায়। তার মানে প্রথমত এখানে কুলম্ব বলের মান সেম থাকবে না, দেখা যাবে বিকর্ষণ বলের মান হয়ে গেছে এফসি প্রাইম। ওকে ভাইয়া, এখানে কি থিটার মান চেঞ্জ হবে? থিটার মান চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? মধ্যবর্তী দূরত্ব সেম আছে, অ্যাঙ্গেল এখানেও সেম আছে, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও কি থাকবে? সেম থাকবে। থিটার মান এখানে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, সুতার টান কাজ করবে কোন বরাবর? এই বরাবর। সুতার টানকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করে দেই কি হবে? এই বরাবর আসবে ভাইয়া টি কস থিটা। ওকে, এই বরাবর কি আসবে ভাইয়া? টি সাইন থিটা। বস্তুর কি একটা ওজন আছে নাকি নাই? অবশ্যই আছে। কোন দিকে? নিচের দিকে। কতখানি? mg। ওকে, আর কোনো পরিবর্তন আসবে? আর কোনো একটা পরিবর্তন কিন্তু আশাই লাগবে, না আসলে হচ্ছে না। না আসলে কেন হচ্ছে না? তুমি এটা চিন্তা করে দেখো। তুমি একটু আগেই বললা যে টি কস থিটার এফসি হচ্ছে সমান। ওকে, কি বলছো? টি কস থিটার এফসি কি সমান? যদি টি কস থিটার এফসি সমান হয়, টি কস থিটার এফসি প্রাইম কেমনে সমান হবে ভাই? তোমার তো টি কস থিটার মান চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হইছে হচ্ছে এফসির মান বা এফসি প্রাইমের মান। তাহলে এই দুইটা কেমনে সমান হওয়া সম্ভব? একটু আগেই তুমি বলে আসছো টি কস থিটার এফসি সমান, মানে শূন্য মাধ্যমে বিকর্ষণ বলার টি কস থিটা ছিল সেম, পানি মাধ্যমে বিকর্ষণ বলার টি কস থিটা কেমনে সেম হয়? এইটা তো হওয়ার কথা না। তার মানে এখানে আরো কিছু পরিবর্তন আছে। চিন্তা করো, একটা বস্তুকে যখন তুমি একটা তরলের মধ্যে নিমজ্জিত করো, সেই বস্তুর উপর একটা অ্যাডিশনাল ফোর্স আসে। কি বলতো? ভিসকোসিটি। ভিসকোসিটি না, এটার ভিসকোসিটি বলে না, ভিসকোসিটি তো সান্দ্রতা, ইংলিশটা ভুলে গেছি। প্লবতা। প্লবতার কথা মনে আছে? ক্লাস 9-10-এ পড়ছিলা। একটা বস্তুকে যখন তুমি একটা ফ্লুইডের মধ্যে বা তরলের মধ্যে নিমজ্জিত করো, উপরের দিকে একটা নতুন ফোর্স ক্রিয়েট হয়। কিসের জন্য? এই তরলের জন্য। এবং সেই ফোর্সকে আমরা কি বলি? প্লববল বা প্লবতা। তার মানে যখনই এই চার্জিত বস্তুকে তুমি একটা তরলে নিমজ্জিত করবা, উপরের দিকে একটা অ্যাডিশনাল ফোর্স আসবে প্লবতা নামে। ঠিক আছে, 9-10-এ পড়ে আসছো প্লবতা। তার মানে এখন এই চার্জিত বস্তুর উপর ফোর্স কিন্তু 4টা না, ফোর্স হচ্ছে 5টা। এইবার তুমি অ্যানালাইসিস করো, আসো লেখো। কোথায় অ্যানালাইসিস করবা? তরলে। ঠিক আছে, তরল মাধ্যমে। ওকে, তরল মাধ্যমে কি অবস্থা? এইখানে আছে আমার চার্জিত বস্তু, এই তার উপর এই বরাবর বল কত? টি কস থিটা। এই বরাবর বল কত? এফসি প্রাইম। এফসি প্রাইমটা কি? পানি মাধ্যমে কুলম্বের ফোর্স। ঠিক আছে, মানে একটা চার্জ আর একটা চার্জের উপর পানি মাধ্যমে কতখানি বল প্রয়োগ করতেছে। ওকে, উপরের দিকে ফোর্স কি কি? উপরের দিকে ফোর্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভাইয়া টি সাইন থিটা, আর একটা হচ্ছে প্লবতা। প্লবতা বের করার ফর্মুলা কি বলতো? প্লবতা বের করার ফর্মুলা হচ্ছে ভি রো জি। কি ফর্মুলা? ভি ইন্টু রো এফ ইন্টু জি। এখানে ভিটা কি? ভিটা হচ্ছে তুমি যেই বস্তুটাকে তরলে নিমজ্জিত করছো তার আয়তন। এই রো এফটা কি? রো এফটা হচ্ছে তরলের ঘনত্ব, বস্তুর না। কিসের ঘনত্ব? তরলের ঘনত্ব। মাথায় রেখো, রো এফটা হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ডেনসিটি। ঠিক আছে, বা তরলের ঘনত্ব। এবং নিচের দিকে একটা ফোর্স আসবে, সেটা হচ্ছে এমজি। এই হচ্ছে টোটাল 5টা ফোর্স। এখন চার্জ তো আছে ইকুইলিব্রিয়ামে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যদি ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যে থাকে, চার্জের উপর নিট ফোর্স কত হবে? 0। চার্জের উপর নিট ফোর্স 0 মানে কি? আনুভূমিক বরাবর নিট ফোর্সও 0, উলম্ব বরাবর নিট ফোর্সও 0। আনুভূমিক বরাবর নিট ফোর্স 0 কখন হবে? যখন টি কস থিটা হবে এফসি প্রাইমের সমান।
ঠিক আছে, উলম্ব বরাবর নিট ফোর্স কখন শূন্য হবে? যখন উলম্ব বরাবর উপরের দিকের বল উলম্ব বরাবর নিচের দিকের বলের সমান হবে। উলম্ব বরাবর উপরের দিকের টোটাল ফোর্স কত? টি সাইন থিটা প্লাস ভি রো এফ জি। ঠিক আছে, উলম্ব বরাবর নিচের দিকের ফোর্স কত? এম জি। ওকে, এই দুইটা হইতে হবে সমান। এখন একটু চিন্তা করে দেখো, এই যে এম, এই এম জিনিসটা কি? এম হচ্ছে এই গোলকটার ভর, তাই না? গোলকের ভরকে যদি একটু আগে আমরা কেমনে প্রকাশ করলাম? গোলকের ঘনত্ব ইন্টু গোলকের আয়তন। গোলকের ঘনত্ব কত ছিল? 2000, তার মানে এম হবে হচ্ছে 2000 ভি ইন্টু জি। ওকে, এখান থেকে একটু টি সাইন থিটার মানটা বের করো। টি সাইন থিটা আসবে ভাইয়া টা 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 2000 ভি ইন্টু জি মাইনাস হচ্ছে ভি রো এফ জি। ওকে, আমরা যদি এই ভি আর জি কমন নেই তাহলে কি থাকে? ভি ইন্টু জি ইন্টু 2000 মাইনাস রো এফ। এইটা হচ্ছে টি সাইন থিটার মান। তার মানে তরল মাধ্যমে টি কস থিটা হবে এত, টি সাইন থিটা হবে এত। ওকে, এটাকে দাও ধরো কিছু একটা সমীকরণ দাও, এটা ধরো 3 নাম্বার সমীকরণ এবং এটাকে দাও হচ্ছে 4 নাম্বার সমীকরণ। এবার 4 নাম্বার সমীকরণকে 3 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে দেখি। চলো, 4 নাম্বারকে কি করা লাগবে? 3 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করতে হবে। লেখো 4 ডিভাইডেড বাই 3, উপরে কি আছে? টি সাইন থিটা, নিচে কি আছে? টি কস থিটা। ডান পাশে উপরে কি আছে? ডান পাশে উপরে আছে ভি ইন্টু জি ইন্টু 2000 মাইনাস রো এফ। কি আছে? ভি ইন্টু জি ইন্টু 2000 মাইনাস রো এফ। ডান পাশে নিচে কি আছে? ডান পাশে নিচে আছে হচ্ছে এফ সি প্রাইম, মানে পানি মাধ্যমে কুলম্বের ফোর্স, এফ সি প্রাইম। গেল। এখন দেখো এই টি আর টি কাটাকাটি যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে কি? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ভি ইন্টু জি 2000 মাইনাস রো এফ। রো এফ কি ছিল? ফ্লুইডটার ঘনত্ব, তরলটার ঘনত্ব। তরলের ঘনত্ব কোয়েশ্চেনে কত দেওয়া ছিল? 500 কেজি পার মিটার কিউব। সো বসিয়ে দাও 500 ডিভাইডেড বাই এফ সি প্রাইম। হয়ে গেছে। তুমি এখান থেকে একটা ট্যান থিটার মান পাইছো, আবার তুমি এখান থেকেও একটা ট্যান থিটার মান পাইছো, এই যে mg ডিভাইডেড বাই fc। দুইটা থিটার মান তো সেম, প্রথম ক্ষেত্রেও থিটা যা, পরের ক্ষেত্রেও থিটা তাই। তার মানে প্রথম ক্ষেত্রেও ট্যান থিটা যা, পরের ক্ষেত্রেও ট্যান থিটা তাই। সো আমরা বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে অ্যানালাইসিস করে ট্যান থিটা কত পাইছিলাম? mg ডিভাইডেড বাই fc অথবা 2000 vg ডিভাইডেড বাই fc। সো একটু আগে আমরা পাইছিলাম শূন্য মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য আমরা পেয়েছিলাম ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 2000 ইন্টু ভি ইন্টু জি ডিভাইডেড বাই এফসি, তাই না? এটা তো পাইছিলাম, আমরা একবার চেক করে নিই। হ্যাঁ, 2000 ইন্টু ভি ইন্টু জি ডিভাইডেড বাই এফসি। সো একবার ট্যান থিটার মান পাইছে এইটা, আরেকবার ট্যান থিটার মান পাইছে এইটা, দুইটা তো ট্যান থিটার সমান। তার মানে এইটা এবং এইটাও কি পরস্পরের সমান, লিখে দিলেই কাজ শেষ। লেখো, তার মানে 2000 ইন্টু ভি ইন্টু জি ডিভাইডেড বাই এফসি হবে ভি ইন্টু জি ইন্টু 2000 মাইনাস 500 ডিভাইডেড বাই এফসি প্রাইম। ওকে, ইজি। একটা কাজ করো, এফসি কে ওই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে এফসি ডিভাইডেড বাই এফসি প্রাইম ইজ ইকুয়ালস টু 2000 ইন্টু ভি ইন্টু জি ডিভাইডেড বাই ভি ইন্টু জি ইন্টু 1500। ওকে, ভি ইন্টু জি কাটাকাটি যাবে, উপরে 2000 নিচে 1500, কি আসবে? 4 ডিভাইডেড বাই 3। কত আসবে? 4/3। 500 দিয়ে ভাগ করে দাও। ভাই এটা বের করে কি লাভ হইল? আর একটা কথা বলো, এফসিটা কি? শূন্য মাধ্যমে কুলম্বের বল। এফসি প্রাইমটা কি? পানি মাধ্যমে কুলম্বের বল। শূন্য মাধ্যমে কুলম্বের বলকে অন্য যে কোনো মাধ্যমের কুলম্বের বল দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ওই অন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সো এইটাই তোমার পানির পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক। বুঝতে পেরেছো? একদম ইজি। পরাবৈদ্যুতিক ধ্রুবক, তার মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত হবে? কে এর মান হবে 4/3 বা 1.33। দেখো সলভড, এটা হবে হচ্ছে অ্যান্সার। ওকে, দিস উইল বি ইয়োর অ্যান্সার। 4/3 1.33 হবে। ক্লিয়ার কিনা দেখেন, সবাই কি বুঝতে পেরেছেন?
হ্যাঁ, আইরনি করেন? কিসের আইরনি ভাই? কে কারে কি বলে না বলে আমি বুঝি না। আমি কতক্ষণ পর পর কমেন্টে আছি, আই যে আমি হারাই যাই। তোমরা কি নিয়ে যে কমেন্ট করো ভাই, মাথার উপর দিয়ে যায় আমার। দেখো গাইস, সবাই কি বুঝতে পেরেছো এই ম্যাথ? হালকা একটু কঠিন লাগলে লাগতে পারে, বাট তেমন কঠিন কিছু না। ঠান্ডা মাথায় দেখলে আসলে এটা খুবই সহজ। জাস্ট মাথায় রাখা লাগবে এখানে প্লবতা নামে নতুন একটা বল ইন্ট্রোডিউসড হবে। ওকে, যদি তুমি ফ্লুইডের মধ্যে নিয়ে যাও একটা চার্জিত বস্তুকে, সেটা যদি ভর থাকে অবশ্যই তার উপর একটা প্লবতাও কাজ করবে। এবং প্লবতার মান কেমনে বের করে? ভি ইন্টু রো ইন্টু জি। তুমি যে বস্তুটাকে তরলে নিমজ্জিত করলা তার আয়তন মাল্টিপ্লাইড বাই ওই ফ্লুইডটা বা ওই তরলটার ঘনত্ব মাল্টিপ্লাইড বাই গ্র্যাভিটি। ঠিক আছে, ইজি। দাদা রিংটা ভাই রে ভাই কঠিন আছে। আচ্ছা ওকে, এম টু প্রো কি বলো তোমরা? এইচএসসি 25 ব্যাচ, তাপগতিবিদ্যা শেষ, শুধু কি করব বলেন? পড়তে হবে, পড়তে হবে, আর তো কোনো উপায় নাই, তাই না? মাত্র তাপগতিবিদ্যা শেষ হয়েছে মানে এখনো তো আসলে অনেক পথ হাঁটা বাকি। বাট হতাশ হওয়ার কিছু নাই। তোমার যদি আসলেই অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি সেকেন্ড পেপারের হচ্ছে আরও 4টা চ্যাপ্টার শেষ করো অন্তত। তারপর তুমি হচ্ছে ওই বাকি 2টা চ্যাপ্টার জাস্ট কোনো রকমে পড়ে যাও। কারণ দেখা যাচ্ছে শুধুমাত্র ফিজিক্সের অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে তুমি 6টা চ্যাপ্টার কভার করে ফেলতে পারবা, মানে যে 6টা তোমার বাকি আছে। বাট যদি সব সাবজেক্টের অবস্থা এরকমই হয় সেক্ষেত্রে শুধুমাত্র ফিজিক্সে জোর দিয়ে লাভ নাই, সবগুলো সাবজেক্টেই তোমার সমপরিমাণ জোর দিতে হবে। কারণ এইচএসসি পরীক্ষায় একটা সামগ্রিক ভালো রেজাল্ট তোমার করা লাগবে। সো সেক্ষেত্রে তুমি মেক শিওর করো যে ফিজিক্সের অ্যাটলিস্ট 5টা চ্যাপ্টার তুমি সেকেন্ড পেপারের ভালো মতো পড়তেছো, বাকি 2টা তুমি একটু নর্মাল হালকা পাতলা পড়ে গেলেও এইচএসসি পরীক্ষা আশা করি পারবা। ঠিক আছে, ওকে। টি কস থিটা এফ সি সমান না? হ্যাঁ কি দাদা এইচএসসি? আরে ভাই ও এক কমেন্ট কতবার করতেছে রে বাবা, এক জিনিস কতবার বাচ্চা, বললাম তো। তুমি হচ্ছে 5টা চ্যাপ্টার পড়ো, ঠিক আছে? সেকেন্ড পেপারের 5টা চ্যাপ্টার পড়ো, তার মধ্যে দেখবা যে চ্যাপ্টার 9, চ্যাপ্টার 8, চ্যাপ্টার তারপর তোমার 7, এগুলো তো খুব ইজি। 7, 8, 9 সবচেয়ে সহজ চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপারের আমার কাছে মনে হয় আর কি। ওকে, কারণ প্রথম 3টা হচ্ছে একটু লেন্দি, তার মধ্যে তুমি থার্মোডাইনামিক্স পড়ে ফেলছো। সো 7, 8, 9 পড়ো, আর স্থির তড়িৎ বা চলতড়িতের মধ্যে কোনো একটা পড়ো। কারণ স্থির তড়িৎ বা চলতড়িৎ না পড়ে আসলে সেমিকন্ডাক্টর পড়া একটু বোকামি হয়ে যাবে। কারণ সেমিকন্ডাক্টরের রিসেন্ট ইয়ারগুলো যদি একটু দেখো ম্যাথ আসে, এবং ট্রানজিস্টরের যে ম্যাথগুলো সেগুলো করার জন্য তোমার কেভিএল এর কনসেপ্ট লাগবেই। সো তুমি যদি চলতড়িৎ না পারো সেক্ষেত্রে আসলে তোমার সেমিকন্ডাক্টর পড়ে আহামরি আগাইতে পারবে না, কারণ সেখানে ম্যাথ সলভ করতে গেলে চলতড়িতের কনসেপ্ট মাস্ট। ওকে, সো তুমি আইদার স্থির তড়িৎ বা চলতড়িৎ পড়তে পারো, তার পাশাপাশি তুমি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 7, 8, 9 এগুলো পড়ো, এগুলো খুব সহজ সহজ চ্যাপ্টার। ওকে, ইজি, বুঝতে পারছি। তাহলে এই ম্যাথও আমাদের ক্লিয়ার, আমাদের আশা করি ভেদন যোগ্যতা টপিকটাও ক্লিয়ার। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা শুরু করব হ্যাঁ তড়িৎ ক্ষেত্র। ওকে, এটা খুব আসলে সহজ জিনিস, এটা কঠিন কিছু না। এরপর যা যা পড়বো দেখবা সব কিছু বাচ্চা পোলাপানের, তোমরা এগুলো অনেক আগেই পড়ে আসছো। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখা, তড়িৎ প্রাবল্য, এগুলো খুবই খুবই ইজি কনসেপ্ট। লাইক তোমার যদি তড়িৎ বলের কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আসলে তড়িৎ প্রাবল্যের কনসেপ্ট আসলে খুবই 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 সহজ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা আমরা দীর্ঘায়িত করছি না, আজকের ক্লাসটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। অ্যান্ড ইউটিউবে হচ্ছে আমি ক্লাসটা আরেকবার রিআপলোড করব, কারণ আমাদের প্রথম যে লাইভটা সেটা তো কেটে গেছিলো, আই হোপ আপনারা দেখছেনই। সো ইউটিউবে হচ্ছে আমি দুইটাকে মার্চ করে জোড়া লাগে আরেকবার আপলোড করে দিবনি। সো যারা পরবর্তীতে ক্লাস করবেন চাইলে ইউটিউব থেকে করে ফেলতে পারবেন। ওকে গাইস, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর একটা কথা হচ্ছে বৃহস্পতিবার কিন্তু ক্লাস হবে না। ওকে, আমি হচ্ছে বৃহস্পতিবার থেকে রবিবার একটু ঢাকার বাইরে। ওকে, বৃহস্পতিবার থেকে রবিবার আমি আসলে ঢাকায় থাকতেছি না, সো বৃহস্পতিবারের ক্লাসটা হবে না। আমি চেষ্টা করব কালকে একটা ক্লাস নিয়ে যাওয়ার জন্য যদি সম্ভব হয়, কারণ কালকে আবার তোমাদের ফার্স্ট পেপার ব্যাচেও ক্লাস আছে রাতে। ফার্স্ট পেপার ব্যাচে আমরা কাজ ক্ষমতা শক্তি শুরু করতেছি, যারা যুক্ত হও নাই যুক্ত হয়ে নিও। আর সেক্ষেত্রে একই দিনে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমরা আসলে পড়তে কতটুকু আগ্রহী হবা সেটাও একটা প্রশ্নের ব্যাপার, ঠিক আছে? সো একটু চিন্তা করতে হবে আর কি। বাট বৃহস্পতিবার ক্লাস নেওয়া একদমই পসিবল হচ্ছে না, কারণ বৃহস্পতিবার আমি আসলে ঢাকায় থাকতেছি না। ওকে, আর রবিবারের ক্লাসটাও একটু চিন্তা ভাবনা করা লাগবে। আমি যদি ঢাকায় চলে আসতে পারি সন্ধ্যার আগে তাহলে আমি অবশ্যই রবিবারের ক্লাসটা নিব, আমি তোমাদেরকে জানাই দিব, সমস্যা নাই। আর ইন কেস আমাদের ক্লাস মিস যায় সমস্যা নাই, আই উইল রিকভার, এক্সট্রা ক্লাস নিয়ে দিব, চাপ নাই কোনো। তোমার এই স্থির তড়িৎ খুব সুন্দর মতো এখানেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাচ্চারা। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফ, সবসময় মাথায় রাখবা পড়তে থাকলেই
করলেই জীবনে কিছু একটা হবে, কারণ জীবন আসলে একটা বেদনা, কষ্ট না করলে কোনো লাভ নাই। ওকে, সো পড়তে থাকো, কষ্ট করতে থাকো, একদিন এই কষ্টের ফলটাও তুমিই ভোগ করবা। অ্যান্ড ফিজিক্স পড়তে প্যারা হইলে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হওয়ার প্রসিডিউর খুব ইজি। আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিডে একটা টেক্সট দিয়ে বললেই হবে তুমি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, বাকি কাজ সব আমাদের উপর। অ্যান্ড যারা যারা ক্লাসটা করলেন নোট করে সুন্দর করে পোস্ট করে দিয়েন। আজকের মতো শুভরাত্রি, বিদায়।